মাঝে দুটো দিন দুই পরিবারের যেন গোছগাছ করতেই পার হয়ে গেছে। গায়ে হলুদের দিন এসে পড়েছে এরই মধ্যে। সকাল থেকে ভীষণ ব্যস্ততা দু পরিবারই। এপাশে প্রিয়াদের বাড়িতে রাখা তুষি সহ আরও বেশ কয়েকজন অফিসের স্টাফরা এসেছে। প্রিয়ার বন্ধু বান্ধবও আছে কিছু। এপাশে ভিড়ভাট্টা কম হলেও চৌধুরী বাড়িতে মোটেও সেরকম নয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শখানেক লোকজন জমা হয়ে গেছে এরই মধ্যে। ঘরোয়াভাবে গায়ে হলুদ দেয়া হবে দুজনকেই সন্ধ্যার পর। যেহেতু দুই বাড়ির মধ্যে বেশ দূরত্ব, সেহেতু ছেলের বাড়ি থেকে হলুদ দিতে আসা হবে না শিয়াকে। আর সেই এরিনরা অবশ্য বেশ বায়না জুড়ছিল, তবে সেসবে পাত্তা দেয়নি আকাশ। গতকালই বিয়ের সব তত্ত্ব দিয়ে আসতে গিয়েছিল সকালে। রোজ রোজ এত জার্নি শরীরে কুলাবে না কারোরই। শিয়াকে হলুদ শাড়ি পরিয়ে নিচে নামানো হয়েছে। তাদের আত্মীয় স্বজন এখন রাকা তুষিরাই। রেণুকা রহমান ইচ্ছে করে জানায়নি তার পরিবারের কেউকে। যে পরিবার আজীবন দুঃখের সময় সাথ দেয় না, সুখের দিনে তাদের সঙ্গের কি দরকার। আনিসুল রহমান অবশ্য চেয়েছিলেন একবার তাদের দুই পরিবারকে একবার অনুরোধ করতে, তবে স্ত্রীর নিষেধে করেননি তিনি। সত্যি তাই, এতগুলো বছরের একটাবার যারা খোঁজ নেয়নি, বুড়ো বয়সে পরিবার দিয়ে কি হবে। আর মেয়ে দুটোকে আগলে বাকি জীবন দুটো বুড়ো বুড়ি অনায়াসে কাটিয়ে দিতে পারবে। ছোটোখাটোভাবে হলুদের ব্যবস্থা করা হলো শিয়ার। তবে বাড়ি মোটেই ফাঁকা ফাঁকা লাগছে না। প্রিয়া রিমি সহ সকলে মিলে গান বাজনায় মাতিয়ে রেখেছে একেবারে। রেণুকা রহমান শাড়ির আঁচলে চোখ মুছলেন। স্বামীর দিকে তাকাতেই চোখে পড়ল আনিসুল রহমানের ভেজা চোখ জোড়া। স্ত্রীর দিকে না তাকিয়ে ধীর গলায় বললেন, তুমি যখন প্রথম কনসিভ করলে তখন আমাদের বিয়ের সবে 4 মাস, তাই না? আমি তখন বেকার, দুবেলা ঠিক মতো খেতে দিতে পারি না তোমাকে। তোমার প্রেগন্যান্সির খবরে মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। এত খুশি এ জীবনে কখনো হয়নি হয়তো। তবে তোমাকে, আমাদের বাচ্চাকে কি খাওয়াবো সেই চিন্তায় পাগল প্রায়। রেণুকা রহমানের চোখের সামনে ভেসে উঠল সেই দুর্দিনের ছবি। আঁচলে মুখ চেপে রইলেন। আনিসুল সাহেব চশমা খানা খুলে হাতে নিলেন। তোমাকে বলা হয়নি রেণু, আমি তার পরদিন গেলাম আমার বাড়ি। হাতে পায়ে ধরলাম মেনে নিতে, তারা নারাজ। বাড়ি থেকে বেরিয়ে সারাদিন ঘুরলাম পথে পথে একটা চাকরির জন্য। চাইলে কি চাকরি মেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাইলে হয়তো 2-1টা টিউশনি জোগাড় হয়, কিন্তু টিউশনিতে আর কতটা কি করতে পারতাম। এদিকে জমানো পুঁজি সর্বোচ্চ 3 থেকে 4 দিন। সারাদিন ঘুরে রাতে গেলাম তোমার বাড়ি। তোমার বাবার পায়ে ধরে বললাম, আপনাদের মেয়েকে ফিরিয়ে নিন। সে মা হবে, তাকে একটা সুন্দর জীবন দিন, বাচ্চাটাকে একটা সচ্ছল জীবন দিতে বললাম। আমি মুক্তি দেব তোমাকে। তোমার বাবা রাজি হলেন, তবে শর্ত দিলেন কি জানো? আনিসুল সাহেব তাকালো স্ত্রীর দিকে। রেণুকা অবাক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে সেসব জানতো না, আলতো মাথা নাড়ল দুদিকে। আনিসুল সাহেব হাত ধরলেন স্ত্রীর, অন্য হাতে চোখ মুছলেন। তোমার বাবা বললেন, তোমাকে তারা ফেরত নেবে, তবে সন্তানটা না। সন্তানটাকে নষ্ট করে তোমাকে অন্যত্র বিয়ে দেবে। আমি কি পাগল বলো, যে সন্তানের জন্য তোমাকে ফিরিয়ে দিছি তাকে যদি না রাখে? তোমার বাবাকে সেদিন আমি চ্যালেঞ্জ করে এসেছিলাম, আমার সন্তানকে আমি দুনিয়াতে আনবো, তোমাকে রাজরানী করব, আমার মেয়েকে রাজকন্যার মতো করে বড় করব। খোদা আমাদের কোল জুড়ে রাজকন্যায় দিলেন। ছোটবেলায় আমার দাদি বলতেন, খোদা যার ওপর সব থেকে খুশি হন তার প্রথম সন্তান কন্যা সন্তান হয়। আমাদের শিয়া আসলো আমাদের জীবনে। ওর জন্মের 3 দিনের মাথায় আমার ডাক পড়লো চাকরির জন্য। 1 বছরের মাথায় ছোট্ট একটা বাড়ি হলো। 3 বছরের মাথায় ছোট্ট একটা গাড়ি। ও আমাদের লাকি চার্ম ছিল। অনিশ্চিত ভবিষ্যতের একটা সংসার চাঁদের আলোয় ভরে উঠল। রেণুকা ফুপিয়ে উঠলেন এ যাত্রায়। 2 হাতে স্বামীর হাত ঠেকালো কপালে, ভাঙা গলায় বলল, তুমি আমাকে সব দিয়েছো, আমাকে, আমার মেয়েদের এক জীবনেও কোনো কিছুর অভাব বুঝতে দাওনি। আনিসুল রহমান হাসলেন সামান্য।
তাকালো বসার ঘরে বসে হইহুল্লোড় করা তার দুই কলিজার টুকরার দিকে। দুটো মেয়েই আজকে শাড়ি পরেছে। শিয়ার সাথে সাথে প্রিয়াকেও বড় বড় লাগছে। হেসে বললেন, তার 8 বছর পর আমার আরেক রাজকন্যা আসলো। চাঁদ তারার আলোয় ঝলমলে আমার তোমার সংসার। খোদা আমার ওপর কতটা সন্তুষ্ট ভাবতে পারো? আমার কলিজার টুকরো দুটো কত বড় হয়ে গেল। মাশাল্লাহ, কাল নাকি আমার বড় মেয়ের বিয়ে। আমাকে ছেড়ে, আমার এই ছোট্ট রাজবাড়ি ছেড়ে আমার মাটা যাবে পরের ঘরে। আর ওই যে আমার ছোট মা, ওকে বিদায় দিতে হবে আর 2-1 বছর পর। ভাবতে পারো, শিয়া যখন ক্লাস 2তে পড়ে তখন প্রিয়া জন্মালো, তাই না? বোনটাকে ছোট ছোট হাতে কোলে করে রাখতো। বড় হলো দুজন, কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত বোঝে না। খোদার মর্জিতে দুজনের সংসারও হবে এক বাড়িতে। অয়ন আকাশের মতো দুটো ছেলে আমার জামাই হবে। চৌধুরী পরিবারের মানুষরা আমার মেয়েদের কত ভাগ্য করে জন্মেছে আমার মেয়েরা, বলতো। আমাদের 2 মেয়েই খুব ভালো থাকবে দেখো, আমি তুমি থাকি বা না থাকি। ওদের চিন্তা ফুরিয়েছে আমাদের, ওদের আগলে রাখার মানুষ খোদা পাঠিয়েছেন। কাল বিদায় দিতেই হবে বলো, এটাই তো নিয়ম। মেয়েদের বিদায় দিতেই হয় বাবা মাকে। দুজনেই ছলো ছলো চোখে দেখছে তাদের কলিজার টুকরো দুটোকে। কি খুশি না লাগছে। প্রিয়াকে হলুদ লাগাতে ছুটছে রিমি, বারবার লুকাচ্ছে বোনের আড়ালে। শিয়ার গাল, কপাল, শরীরে হলুদের মাখামাখি। কি সুন্দরী না লাগছে তার পরীর মতো মেয়ে দুটিকে। লুঙ্গি পরবো না, মাফ করো তোরা আমাকে। সজোরে দুদিকে মাথা নাড়ল আরাপ, আরশি, এরিন, আয়াত। পিছনে কয়েকজন কাজিনরাও এসে দাঁড়িয়ে আছে। অপুর হাতে লুঙ্গি আর লাল চেক গামছা, সেগুলো নিয়ে এসেছে অয়নকে পরানোর জন্য। তখন থেকে রাজি করানোর চেষ্টা চলছে, অয়ন কিছুতেই রাজি হচ্ছে না। আকাশ এসে ঢুকতে হাফ ছাড়ল অয়ন। ডাক দিল ভাইকে, এই আকাশ, লুঙ্গি। আকাশকে ইশারা করলো লুঙ্গির দিকে। আকাশ এসে নির্বিকার দাঁড়ালো। নিচের সব আয়োজন লোকজনকে বুঝিয়ে দিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে উপরে উঠেই অয়নের ঘরে এমন হট্টগোলে এগিয়ে এসেছে সে। লুঙ্গির দিকে সেও তাকালো, ভাবলেশীন গলায় বলল, লুঙ্গি পরতে বলছে তো পরবে। আতকে উঠল অয়ন, 2 হাত নাড়ল সামনে। পাগল নাকি? লজ্জায় মরে যাব। তাছাড়া পরিণীতে আগে কখনো। আকাশ কোমরে হাত দিয়ে তেড়ে এলো বড় ভাইয়ের দিকে, শাসি উঠল, বড়দা ভাই, একটা দিন পড়লে কি এমন হবে? জনসম্মুখে বেজ্জত হলে বহুত কিছু হবে। আকাশ মিটিমিটি হাসলো ভাইয়ের রিয়াকশনে। সেটা দেখে চোখে পড়ল তাদের এক চাঁচির। আকাশকে লক্ষ্য করে বলল, তুমি হাসছো কেন বাবা? তোমার দিন সামনে আসলো বলে তোমাকেও ছাড়ব না বলে দিলাম। আকাশের হাস্যোজ্জ্বল মুখ গম্ভীর হলো। অয়ন অতি বিরক্ত হয়ে নিল লুঙ্গিটা। না পড়লে ছাড়বে না, স্পষ্ট বুঝতে পারছে সে। অয়নকে বাগানে নিয়ে আসা হয়েছে হলুদ লাগাতে। মা, চাচি, দাদা, বোনেরা সকলেই আছে। আত্মীয় স্বজন যারা যারা ছিল সবাই একে একে হলুদ লাগাচ্ছে তাকে। বেচারা 2 হাতে খামছে ধরে আছে লুঙ্গির গিট। মাথায় পানি ঢালা হবে, ভয়াবহ রিস্ক। পানির ধাক্কায় লুঙ্গি খুলে পড়লে মহা সর্বনাশ। ফটোগ্রাফার পুরো দমে ব্যস্ত সব ধরনের ছবি ক্যাপচার করতে। তাদের আরেক বন্ধু ফটোগ্রাফার, তাকে পাঠানো হয়েছে শিয়ার বাড়িতে। হলুদ শেষে অয়ন ছাড়া পেল মা চাচিদের থেকে। এসব ঝই ঝামেলা থেকে পালিয়ে বাসে সে। রাতুল ব্যস্ত হয়ে পায়চারি করছে আকাশদের বাড়ির ছাদে। রিয়ানকে কল করে যাচ্ছে সে, ছেলেটা কল তুলছে না। বিগত 1-1.5 মাস হলোই এরকম। অফিসে নিয়মিত থাকে না, 2 দিন পরপর ছুটি নেয় বাড়ির কথা বলে। তাদের বন্ধুদের আড্ডায় তো এক প্রকার পাওয়াই যায় না। অয়ন ভাইয়ের বিয়ে উপলক্ষে তাদের সব সাইটের কাজ বন্ধ আছে। অফিসের অর্ধেক স্টাফরা শিয়াদের বাড়ি, বাকি অর্ধেক ঢাকাতে চলে এসেছে। এই যেমন সে, রাকিব, রেদওয়ান, আকাশদের এদিকটায় সামলাচ্ছে। ওদিকে রাকা, তুষি সহ অয়নের অ্যাসিস্ট্যান্ট হাসান আছে। তবে রিয়ানকে ফোনেই পাওয়া যাচ্ছে না তারা। সে যদি এতটাও মরিয়া হয়ে মোটেই খোঁজ করতো না, আকাশের জোরাজুরিতে করতে হচ্ছে। সিঁড়িতে শব্দ পেতে ঘুরে তাকালো রাতুল। 2টো কোকের ক্যান হাতে আকাশ এসে দাঁড়িয়েছে, বাড়িয়ে ধরল রাতুলের দিকে। পেলি ওকে?
মাথা নাড়ল রাতুল, জানালো পায়নি এখন ওকে। ওর বাড়ির সবাই ঠিক আছে? ও বাড়িতে নেই, 2 দিন হলো। কল তুলছে না কেন? কবে কথা হয়েছে তোর সাথে ওর? দিন সাতেক তো হবেই। আকাশ ভুরু কুঁচকায়। তার সাথেও এইরকম প্রায় দিন সাতেক আগে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল। তারপরে অবশ্য তাড়াহুড়ো করে অফিস থেকে বের হয়। সন্ধ্যার দিকে মেসেজ করে কয়েকটা দিন ছুটি লাগবে বলে। ফ্যামিলি ম্যাটার বলতে গেলে তারপর থেকে আর যোগাযোগ নেই কারোর সাথে। ওকে টেক্সট করে রাখ, দেখা মাত্র যেন আমাকে কল ব্যাক করে। রাতুল টেক্সট করে রাখে রিয়ানকে। কোকের ক্যান খুলে চুমুক দেয়। সে কিছু বলবে তার আগেই শোনা যায় আকাশের কণ্ঠ, রিমিকে ভালোবাসিস? রাতুল থমকায়। আকাশ জানলো কি করে? সাফাই দেওয়ার মতো করে বলল, সেরকম কিছু না। হ্যাঁ নাকি না? রাতুল থামে, ইতস্তত করে খানিকটা, ধীর গলায় বলে, হ্যাঁ। বলেছিস? না। ওর বাড়ি থেকে বিয়ের কথা চলছে। ছেলে মেরিন ইঞ্জিনিয়ার, ঠিকঠাকের মধ্যে। জানিস কিছু? হতভম্ব হলো রাতুল, ব্যগ্র গলায় বলল, তোকে কে বলল? প্রিয়া। আমাকে তো কিছু বলল না মেয়েটা। আকাশ স্থির দৃষ্টি দিল রাতুলের দিকে। ছাদের কার্নিশে হেলান দিতে দিতে বলল, ওকে জানাসনি, কোন দুঃখে বলবে? কি দেয় ওর? কি জ্বালা, জীবনে প্রথম একটা প্রেমে পড়লাম, পরামাত্র যদি শুনি তার বিয়ে ঠিক হচ্ছে, কেমনটা লাগে? শীতল গলায় আকাশ বলল, কেমন লাগার কি আছে? প্রকাশ কর, ওকে ভালোবাসিস। জানতে চাও ওরও সেরকম ফিলিংস আছে কিনা? থাকলে পরিবারের সাথে কথা বল। কাল গিয়ে সামনাসামনি বললে কেমন হয়? ভালোই হয়। রাতুলের চিন্তিত মুখ দেখে হাসি পায় আকাশের। সময় অসময়ে তাকে বিরক্ত করতো ছেলেটা প্রিয়ার কথা বলে, আজকে নিজে ফেসেছে। বুঝুক একটু কত মজা প্রেমে। বাড়ি ঝলমল করছে কৃত্রিম ফেরি লাইটের আলোয়। ডুপ্লেক্স বাড়ি, ওপর থেকে নিচ অব্দি আলোয় ছেয়ে আছে। রাতুল ছটফট করছে এদিক ওদিক। আকাশের দিকে ফিরে বলল, সিগারেট আছে ভাই? আকাশ ভুরু কুঁচকায়। রাতুল সিগারেট জনমে খায় না। গভীর গলায় বলল, তুই স্মোক করিস? করি না, আজ করতে চাইলাম, টেনশন কমে যায়। বিয়ে কাল ভাই, আর তুই নার্ভাস হচ্ছিস কেন? মেয়েটা যদি রিজেক্ট করে? কলে কাল থেকে সিগারেট ধরবি? রাতুল বিরক্ত মুখে তাকায় বন্ধুর দিকে। আকাশ যে তাকে নিয়ে মজা নিচ্ছে বেশ টের পাচ্ছে সে। নিচ থেকে রাকিবের ফোন আসায় দ্রুত পায়ে নামলে রাতুল। আকাশ বাঁকা হাসলো। বন্ধুর পিছন পিছন নামতে গিয়ে সিঁড়ির মাথার সামনে পড়লো অপুর। আকাশকে দেখেই গরম গলায় বলল, নিচে যাচ্ছ? তোমার সাথে কথা ছিল কিছু, বলো। এভাবে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে হয় নিচে চলো, না হয় ছাদে চলো। আকাশ অনিচ্ছা সত্ত্বেও গিয়ে দাঁড়ালো ছাদের। অপু এসে দাঁড়ালো মুখোমুখি, ওড়না হাতে পেঁচিয়ে ধরছে বারবার। গলা নামিয়ে ধীর গলায় বলল, বাবা বলেছিল তোমার সাথে আমার বিয়ে। অপুর আমতা আমতা কথার ধরন বুঝতে পেরে খুব একটা সময় লাগলো না আকাশের। কথার গতি এখন কোন দিকে যাবে তাও টের পেল সে। অপুর কথা শেষ হওয়ার আগে থামিয়ে দিল, ওকে নিচে ডাকছে, পরে কথা বলি। অপুর জবাবের অপেক্ষা করলো না আকাশ, পাশ কাটিয়ে নেমে গেল নিচে। অপু ঠায় দাঁড়িয়ে রইল ছাদে। গটগট করে নেমে আকাশ সোজা মায়ের কাছে আসলো। আমেনা চৌধুরী বসার ঘরে সদ্য নিয়ে আসা বাজার সদাইয়ের তদারকি করছিলেন। ছেলে এসে পাশে দাঁড়াতেই দেখতে পেলেন ছেলের রুদ্রমূর্তি। একবার ওপরে এসো মা। আচমকা ছেলের রাগের কারণ ধরতে পারলেন না তিনি, তবে কথা না বাড়িয়ে গেলেন আকাশের পিছু পিছু। ঘরে আসতে আকাশ কঠিন গলায় বলে উঠল, বড় মামাকে না করে দাওনি মা আমার আর অপুর কথা? আমেনা চৌধুরী বুঝলেন ছেলের রাগের কারণ। তার বাপের বাড়ির কাউকেই আকাশ আর প্রিয়ার কথাটা জানানো হয়নি। তারা এসেছে অয়ন আর শিয়ার বিয়ে উপলক্ষে, এবং সেদিন ছেলেদের উপর রাগের বশে তিনি ভাইকে জানিয়েছিলেন অপুকে আকাশের সাথে তাদের কোনো আপত্তি নেই, তবে পরিস্থিতি পাল্টেছে। শিয়া প্রিয়াদের নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। ছেলের মতের মানুষের বিরুদ্ধে যাওয়া তার পক্ষে কখনো সম্ভব নয়, তেমন মানন তিনি। আজীবন ছেলেদের বন্ধুর মতো থেকেছে। আজও তাই জোর করে ধরে বেঁধে অন্যত্র ছেলেদের বিয়ে সে দেবে না। দু হাতে ছেলেকে ধরে বোঝানোর ভঙ্গিতে বলল, এখনো জানানো হয়নি বাপ, জানাবো, এত রাগার কিছু নেই। রাগার কিছু নেই মানে? বড় মামা তখন জামাই জামাই করে ডাকছে মানুষের সামনে। আসার পর থেকে অপু পিছু ছাড়ছে না। বাড়ি ভর্তি মানুষজন, মা দৃষ্টিকটু লাগে এসব। ভরা বাড়িতে এমন একটা বিষয় নিয়ে কিভাবে আলোচনা করবে বাপ?
কালকের বিয়েটা মিটে যাক, আমি আর তোর বাবা ধীরে সুস্থে বসে জানাবো বড় ভাইকে। ধীরে সুস্থে বসে জানাবো বড় ভাইকে। আকাশ নিজের রাগ ধাতস্থ করে। আর যেন বলতে হয় না, মা এসব নিয়ে ঝামেলা আমি একদম পছন্দ করি না। আমার মতামতের আগেই হুটহাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ আমারই বিয়ের ব্যাপারে, সেটা নিয়ে ঝক্কি পোহাতে হচ্ছে, জাস্ট অসহ্য। আমেনা চৌধুরী সময় নিয়ে ছেলেকে বোঝালেন ভুলটা আদতে তারই, হটকারিতা নেয়া সিদ্ধান্তে এখন একটা অশান্তি হবে। ওদিকে তার বাপের বাড়ির লোকজন সম্ভবত ধরেই নিয়েছে এবার যাওয়ার সময় পাকা কথা সেরে যাবে আকাশ আর উপর। হলুদ গোসলের পর্ব শেষে ভেজা শাড়ি পাল্টে নিয়েছে শিয়া, বাকিরা অবশ্য এখনো নিচেই রয়েছে। তার দ্রুত জামা কাপড় না পাল্টালেই হচ্ছিল না। সুতি হালকা সবুজ একটা শাড়ি গায়ে জড়িয়ে সবই বসেছে ড্রেসিং টেবিলের সামনে চুলগুলো শুকাতে। শব্দ করে বাজলো সেলফোন। তার নাকি প্রিয়ার। উঠে গিয়ে ফোন হাতে নিতেই চোখে পড়ল ফোন স্ক্রিনে ভেসে থাকা অয়নের নাম। মুচকি হাসলো শিয়া, ফোনটা রিসিভ করে সোজা করে রাখলো ড্রেসিং টেবিলে। অয়ন নিজের ভেজা কাপড় পাল্টে টি শার্ট আর ট্রাউজার পরা, উপর হয়ে বিছানায় শোয়া, মুখের সামনে ফোন ধরে আছে। শিয়া হেয়ার ড্রায়ারে চুল শুকাতে ব্যস্ত। অয়ন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। বাঁকা গলায় বলল, কাল থেকে নিশ্চয়ই এই ভেজা চুলের কারণ আমি হব। লজ্জায় ঠোঁট টিপে হাসলো শিয়া, মুখে কিছু বলল না। হেয়ার ড্রায়ারটা রেখে নিজে ঝুঁকলো সামান্য ফোনের দিকে। একই কণ্ঠে সে বলল, সুযোগ চাইলে দিতেই পারি। আপনি উপকারটুকু চাইলে আমিও মনুষ্য সেবা করতেই পারি, যদি অনুমতি না দেই। কাল সেসবের তোয়াক্কা করছি না জান, অনেক হয়েছে। এত বছরের অপেক্ষা করে কাল রাতেও যদি সে অপেক্ষাই করাও লাগে, তাহলে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাওয়া ছাড়া গতি দেখি না আমার। অয়নের কথাগুলো বলার ভঙ্গিতে শব্দ করে হেসে ফেলল শিয়া। মিষ্টি হাসি শব্দ বুকে এসে লাগছে অয়নের। কাল থেকে ওই মেয়েটাকে নির্দ্বিধায় বুকে জড়াতে পারবে সে। আর হারানোর ভয় থাকবে না, সব অপেক্ষার অবসান ঘটবে। বউ সেজে ঘুরে বেড়াবে তার আশেপাশে, ভাবা যায়। শিয়া হাসি থামায় অয়নের সারা শব্দ না পেয়ে। অয়ন অনিমেষ তাকিয়ে আছে তার দিকে, চোখের পলক ফেলছে না। কি দেখছেন এভাবে? আমার জানটাকে। কাল থেকে দেখবেন। এখন ফোন রাখুন, খিদে পেয়েছে, নিচে যাব। আমারও খিদে পেয়েছে, তো গিয়ে খাও। আসবো কোথায়? তোমার কাছে? আমার কাছে? খিদে পেয়েছে তো, কাল অবধি অপেক্ষা করতে ভালো লাগছে না। অয়নের কথার ইঙ্গিত বুঝতে পেরে এবার লজ্জায় পেল বেচারি, মুখখানা সরিয়ে নিল ফোনের স্ক্রিন থেকে। অয়ন ফিসেল হাসলো মেয়েটাকে লজ্জা পেতে দেখে। ম্যাডাম, কয়েক বছর আগে বেশি টানা বুঝলে এই লজ্জা ভাঙাতাম, আর 5-6 বছর আগে এতদিনে আপনার কোলে একটা আমার কপি পেস্ট থাকতো। কপাল দেখুন, অপেক্ষার প্রহর আর শেষ হয় না। আর কয়েক ঘন্টা। শিয়া মুখ নামিয়ে বসা, হাতে আঁচল খোঁটাচ্ছে। ফোনের ওপাশে অয়নের ডাকে মুখ তুলল না, ছোট্ট করে উত্তর দিল, আমি খুব দ্রুত বাবা হতে চাই। শিয়া ঝট করে তাকালো ফোনের দিকে। অয়ন বাচ্চাদের মতো আবদারি চোখে তাকিয়ে আছে। শিয়ার প্রতিক্রিয়া না পেয়ে আবার বলল, সম্ভব না। শিয়া মাথা ঝাঁকালো আলতো করে, মোলায়েম স্বরে বলল, সম্ভব। দেবে? দেব। হাসি ফুটল অয়নের মুখে। গোটা একটা জীবন পাড়ি দিতে চায় সেই মেয়ের সাথে, একটা সুন্দর সংসার উপহার দিতে চায় তার জানটাকে। তাদের এতগুলো দিনের অপেক্ষা, এতগুলো দিন দূরে থাকা যন্ত্রণা, সামনের দিনগুলোর সুখের চাদরে ভুলিয়ে দিতে চায় সবটা। প্রিয়া এসে কখন বোনের পিছনে দাঁড়িয়েছে খেয়ালই করেনি শিয়া। তবে ওপাশ থেকে অয়নের চোখে পড়ল শিয়ার পেছনে উকিঝুঁকি দিয়ে তাকে হাত নেড়ে হাই হ্যালো করা ছোট্ট শালিটাকে। অয়ন আরেক দফা হাসে। ওই মেয়েটা আরেক বাচ্চা, সেটার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছে তারই ছোট ভাই। ভাবা যায়, ওই মেয়ের জন্য পাগল হওয়া বাকি, ওদিকে তার সেই বাচ্চা ভাই বড় আদতেই বাচ্চা। একে নিয়ে তার ভাইয়ের সংসার হবে আর কি। প্রথমে বেবি সিটিং করতে হবে বউকে। অয়নকে ওভাবে হাসতে দেখে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই চোখে পড়ল ছটফট করা বোনটাকে। প্রিয়া খিলখিল করে হেসে লাফিয়ে বসলো বিছানায়। জোরে জোরে অয়নকে উদ্দেশ্য করে বলল, বাচ্চা আমার ঘাড়ে চাপিয়ে দুজন দেশ বিদেশে হানিমুনের পায়তারা জুড়লে আমি কিন্তু মানব না দুলাভাই, বলে দিলাম কিন্তু সেটা। সে আলতো থাপ্পড় মারল বোনের পায়ে।
ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসলে, এটা কেমন কথা হলো প্রিয়া? আমার বাচ্চার 2 সম্পর্কে মা হবে তুমিও, শিয়ার বোন, আবার আমার ভাইয়ের বউ, আমার বাচ্চার খালা চাচি দুটোই তুমি। তোমার এতটুকু না করলে চলবে? প্রিয়া বিজ্ঞের মতো মাথা নাচালো, তা ঠিক, তবে বোনাস টোনাসও আমাকে বেশি করে দিতে হবে। অয়ন হতাশ করে বলল, তা না হয় দেবো, তাহলে কি বলো? নিয়ে ফেলা উচিত বাচ্চা একদম শুরুতেই, তাই না? প্রিয়া সজোরে মাথা ঝাঁকায়, হাস্যোজ্জ্বল গলায় বলে ওঠে, শুভ কাজে দেরি কিসের, নিয়ে ফেলুন, আমরা আছি। আশেপাশে পাহাড় জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তায় চলছে বাস। রিয়ান ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, হাতে বন্ধুদের মেসেজ ভেসে আসে। রাতুল, আকাশ সকলেই কল ব্যাক করতে বলেছে তাকে, সে কারোর সাথেই যোগাযোগ করেনি। উল্টো ঢাকা থেকে এখন চলে যাচ্ছে উল্টো দিকে। সমীর সাথে ছিল এ 2 দিন। অয়ন শিয়ার বিয়ে আটকানোর কিছু নেই, কারোরই লাভ নেই, বরং আটকালে আপাতত লস। পৌঁছাতে এখনো সময় লাগবে ঘন্টাখানেক। সোজা কটেজে গিয়ে উঠবে এখান থেকে। সারা জীবন আকাশের কাছে হেরে যেতে সে পারবে না। প্রিয়াকে তার লাগবে, যে কোনোভাবে লাগবে, এবং সেটা যত দেরি করবে তত হাতের বাইরে যাবে সব। ভাগ্য করে বিয়ে হচ্ছে না এখন আকাশ প্রিয়ার। সেদিন যদি প্রিয়ার বাড়ির লোকজন একই সাথে আকাশ প্রিয়ার বিয়েতে রাজি হতো, তখন কি হাতের নাগালে থাকতো? আজকে সব থাকতো না। সুতরাং দেরি না করেই ভালো হয়। বাস এসে থামতেই ব্যাগ হাতে নামলো রিয়ান। এখান থেকে সিএনজি ধরে কটেজে যেতে 15 মিনিটের মতো লাগবে। আর প্রিয়াদের বাড়ি কটেজ থেকে ঘন্টাখানেকের বেশি সময়। রিয়ান কটেজেই ফিরল সবার আগে। সৌমির ভরসায় সে থাকবে না, ও রকমের মেয়েকে ভরসা করা আর যেতে পারে? সাপের ছোবল খাওয়া একই কথা। আকাশকে ফোন ব্যাক করলো এবার। 2বারের বার কল তুললো আকাশ। কোথায় তুই স্ট্রেঞ্জ? না বলে উধাও কিভাবে হয়ে যাস? রিয়ান বড্ড বিরক্ত হয় এপাশ থেকে, তবে স্বাভাবিক গলায় বলে, দাদুকে নিয়ে ছোটাছুটি, জানিসই তো, খুব সময় খারাপ যাচ্ছিল, জানাতে পারিনি। এখন কেমন আছেন উনি? মোটামুটি। তুই কোথায়? কটেজে। আকাশ অবাক হয়, গম্ভীর গলায় বলে, সিঁড়ি ঢাকায়, কটেজে গেলি কবে? কাল রাতে এসেছি, পরশু ব্যাক করবো। অয়ন ভাই শিয়ার বিয়ে, তোকে জানিস এর মধ্যে কতবার টেক্সট করে? আজ দেখলাম। তাহলে ওখানে থাক, আমরা কাল আসছি। যদি পারিস শিয়াদের বাড়িতে চলে যেতে পারিস। রাকা তুষিরা ওখানে আছে, রেদওয়ান গেছে আজকে। রিয়ান এবার বাঁকা হাসলো। কাল তোরা আয়, তোদের সাথে একসাথে যাব না হয় বরযাত্রী হিসেবে। আকাশের পাশে কপাল কুঁচকে বসে আছে রাতুল। রিয়ানের সব কথাই শুনল। সত্যি বলতে একটা কথা সুবিধা লাগলো না তার। বিশ্বাসযোগ্য না মোটেই সে খোঁজ নিয়েছে রিয়ানের দাদি এখন সুস্থ, বলা যায় বেশ সুস্থ। লাস্ট 1 মাসে তাকে হসপিটালে টানাটানি করতে হয়নি। রিয়ান আজ অবধি ঢাকাতেই ছিল, এটাও জানে সে। কাল রাতে কটেজে ফিরেছে, এটা চূড়ান্ত মিথ্যা কথা। আকাশ ফোন রাখতে রাতুল জিজ্ঞেস করলো, রিয়ান কটেজে? তোর কি মনে হয় ওর কিছু হয়েছে? হয়েছে তো অবশ্যই। ওকে ঢাকা ফিরতে বললে ফিরবে না। তুই আবার শিয়াদের বাড়ি যেতে বললি কেন? আকাশ ভুরু কুঁচকে বিরক্ত গলায় বলে, সবাই তো ওখানেই, ও একা কটেজে কি করবে? যাক, ভালো লাগবে আই থিঙ্ক। ও কিছু নিয়ে ডিপ্রেসড। টাকা পয়সার ক্রাইসিস কিনা জিজ্ঞেস করিস তো? লাগলে নর্মালি ট্রান্সফার করবি ওর অ্যাকাউন্টে। রাতুল মাথা নাড়ে। আকাশ জানে না বিধায় এত ইজিলি সবটা নিয়ে নিতে পারলো। তার এখন প্রথম কাজ ফোন করে রেদওয়ানকে সতর্ক করে দেয়া, রিয়ানকে প্রিয়ার থেকে দূরে রাখা। ইদানিং সমীর সাথে মাখো মাখো সম্পর্ক বেশি। না জানি কি ঘট পাকাচ্ছে দুজনে। বিয়ে বাড়ির গমগমে পরিবেশ, বাড়ি ভর্তি মানুষজন। ছোট বাচ্চারা ছোটাছুটি করছে, বড়রা যথারীতি নানা দিক সামলাতে ব্যস্ত। চৌধুরী বাড়ির সকলেই তৈরি। 0.5 ঘন্টার মধ্যে রওনা দেবে বরযাত্রী নিয়ে। 4 ঘন্টার পথ। সকাল গড়িয়ে খানিকটা বেলা হতেই বের হতে হচ্ছে। বাড়িতে অয়ন, ঘর সাজানোর লোকজন চলে এসেছে সকাল সকালেই। আকাশ ব্যস্ত পায়ে সবার আগে নামলো নিচে। বাবা চাচাদের সাথে সব আয়োজনের তদারকি করছে সে। আগামীকাল বৌভাতের আয়োজন। এ ঘর বাড়ির সুন্দর মতো প্যান্ডেল হচ্ছে। শুরুতে কমিউনিটি সেন্টারের কথা ভাবলেও আকাশের দাদা দাদির কথায় শেষ পর্যন্ত বাড়িতে আয়োজন করা হচ্ছে সবকিছুর। আকাশ বাবার সাথে কথা বলে ছুটল আরবকে খুঁজতে। ছেলেটাকে আরও কিছু ফুলের অর্ডার করতে বলেছিল, করেছে কিনা বুঝতে পারছে না। ফুলগুলো এখনো এসে পৌঁছায়নি।
দরজার দিকে পা বাড়াতেই পিছন থেকে ডাক পড়ল, অপু। এসে দাঁড়ালো পিছনে, বিরক্ত মুখে ঘুরে তাকালো তারা দিয়ে, কি বলতে চায় বলে ফেলতে। জলদি বলো, কাজ আছে। অপুর হাতে একটা লিস্ট কাপা হাতে বাড়িয়ে দিল আকাশের দিকে। আকাশ হাতে নিল সেটা। ফুলেরই লিস্ট, কি কি ফুল আনতে হবে সেসব। এসবের অর্ডার তো আগেই দেওয়া হয়েছে, বেশ কিছুক্ষণ আগে আরশি এসে দিয়েছিল তাকে, তখনই আরবকে বলেছে অর্ডার করতে। নতুন করে আবার দরকার কি? চোখ মুখ কুঁচকে বলল, আরও লাগবে। আরশি তো তখন একটা লিস্ট দিল, এটা সেটা না। অপু কাঁচুমচু করলো মুখটা, মিনমিনে গলায় বলল, ও দিয়েছে আরশি? তাহলে তো ঠিকই আছে, জলদি লাগতো, ভাবলাম জানিয়েছে কিনা বাসর ঘরের জন্য আরও এনে দিতে বলেছেন ওনারা, খোঁজ নিচ্ছি, এসে যাবে। আকাশ পা বাড়ালো দরজার দিকে। সদর দরজা অব্দি যেতে চোখে পড়ল মিনি ট্রাকে করে ফুল নিয়ে আসছে আরাফ। মূলত ফুলের অর্ডারের দিকটা আরাফকে দেওয়া হয়েছিল। বাচ্চা ছেলে, পুরো বাড়ি বাসর ঘর সব সাজাতে কত ফুল দরকার হিসেব বুঝে উঠতে পারেনি। ডেকোরেশনের লোকেরা সাজাবার সময় কম পাড়ায়, এখন আবার নতুন করে আনা আর কি। আরাফ নেমে এলো, ডেকোরেশনের লোকজন সহ সব নামালো ধীরে সুস্থে। আকাশ দাঁড়িয়ে চুপচাপ ইশারা করলো ভিতরে নিয়ে যেতে। আরাফ কাচুমাচু হয়ে এসে দাঁড়ালো ভাইয়ের সামনে। সরি ছোটদা ভাই, আমার জন্য। আকাশ হাসলো, চাপড়ে দিল ভাইয়ের বাহুতে। প্যান্ডেলের দিকে হাঁটতে ধরতে ইশারা করে বলল, দায়িত্ব নিতে শিখেছি সবে সবে, টুকটাক ভুল হতেই পারে, ইটস ওকে। আরাফ খুশি হলো। বড় ভাইয়ের বিয়ে, সে এখন যথেষ্ট বড় হয়েছে, ভার্সিটি শুরু করলো। এসব ছোটখাটো দায়িত্ব না নিলে চলবে নাকি? এদিকটায় সব দিক গুছিয়ে একে একে তৈরি হয়ে গেল। দ্রুত বের হওয়া হবে এখনই। ওদিকে শিয়াদের বাড়িতে কল করে জানিয়ে দেয়া হয়েছে বরযাত্রী বের হচ্ছে। অয়ন শেরওয়ানি পরে ফিটফাট হয়ে নামলো নিচে। গুরুজনদের সালাম করে মা চাষিদের থেকে বিদায় নিয়ে এসে বসলো গাড়িতে। বরের গাড়ি আকাশ ড্রাইভ করবে, সাথে রাতুল, রাকিব, আরাফ, আরশি, এরিন, আয়াত আর অপু, বাকিরা আর বাদ বাকি গাড়িগুলোতে। গাড়ি চলতে হাফসালো সকলে। আজ বেশ গরম পড়েছে। আকাশ ভাইয়ের দিকে তাকালো, সামনে থেকে পানির বোতল হাতে নিয়ে সামনে মনোযোগী দৃষ্টি রাখল। সমস্যা হচ্ছে কোনো? অল গুড, হলেই ভালো। যাচ্ছ বিয়ে করতে? নরবরে শরীর নিয়ে গেলে বোনটা আমার কি কষ্টই না পাবে। আমাকে এত উইক মনে করে লাভ নেই আকাশ চৌধুরী। পিছন থেকে রাতুল ফিসেল গলায় বলল, ভাই নার্ভাস হবেন না, প্রথমবার এতটুকু কাঁপাকাঁপি নর্মাল, কিন্তু বেশি কাঁপবেন না কিন্তু। মানে চোখে পড়ে এমন জোরে সোরে কাঁপা চলবে না, এসব মেয়েদের কারবার। কাঁপবে আপনার বউ, সেই জায়গায় উল্টো, তাহলে মান সম্মানের বিষয় আশায়। শব্দ করে হাসলো পিছনে বসা সকলে। এরিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতুলের দিকে, মিটিমিটি হাসছে, বুকের বাপাসটা ধুকধুক ধুকপুক করছে। এ আর নতুন কি? রাতুল ভাইকে দেখলে বরাবরই এমন হয় তার। মিষ্টি হেসে মাথা রাখলো আরশির কাঁধে। অয়ন সামনে থেকে মোটেই লাগলো না রাতুলের কথায়। সে তো আর আকাশ নয় যে কথা কথায় ধমকে উঠবেন। বরাবরই ভাইয়ের বন্ধুদের সাথে কুল। সে রাতুলের গলায় তালে তাল মিলিয়ে বলল, সেটাই, পাশে থাকিস তোরা, কাঁপাকাঁপির মাত্রা ভুলবশত বেড়ে গেলে চেপে ধরে থাকবি। আকাশ অদেখা হাসলো সবার কথার ধরনে। শব্দ করে বেজে উঠল ফোনটা। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত পকেটে গেল, বের করলো ফোনটা। হাসি ফুটলো মুখে। প্রিয়া, মেয়েটা অস্থির হয়ে আছে, কলের উপর কল করেই যাচ্ছে। সেও কি অস্থির হয়ে আছে? আছে তো, সেই 5 দিন আগে দেখা হয়েছে, সে আদর করতে পেরেছিল। এই 5 দিন হলো মেয়েটাকে জড়িয়ে ধরতে পারছে না। ইস, কি যে অসহ্যকর অনুভূতি মেয়েটাকে কাছে না পাওয়া। ফোনটা রিসিভ করলো, তবে মনের ভাব প্রকাশ হতে দিল না। গম্ভীর রাখলো কণ্ঠ। ড্রাইভিং করছি বলে ফেলো। প্রিয়া আহত হলো। এ আবার কি কথার টোন? কেমন রুক্ষ রুক্ষ নরম গলে বলল, কত দূর আসছি তো, গাড়িতে একটু সময় লাগবে, হেলিকপ্টার আনতেই পারতাম তোমার বাবার ল্যান্ডিং স্পেস থাকলে। খালি ক্যাটকাটে কথা, এতদিন পর আসছেন, নরম সরম হয়েও তো কথা বলতে পারেন। আকাশ মনে মনে হাসলো।
যত দূরে দূরে রেখে কাছে টানবে ততই না পর শান্তি মেলে। এই যেমন এখন আকাশ ফোন কেটে দেবে, মেয়েটা কয়েকটা ঘন্টা চাতক পাখির মতো অপেক্ষা করবে। আকাশ কাছে যাওয়া মাত্র অভিমানী কথাগুলো ঠেলে দিয়ে তীব্র অধিকার বোধ দেখাবে। এই জিনিসটা ভীষণ এনজয় করে আকাশ। তাছাড়া লজ্জায় মরি মরি অবস্থা। একমাত্র রেগে গেলেই আগ বাড়িয়ে বড় মানুষের মতো করে মেয়েটা। আজকাল রাগাতে তাই বেশ ভাল লাগে। আকাশ কণ্ঠ নরম করলো না মোটেই, বরং আরও একটু কঠিন গলায় বলল, ড্রাইভিং করছি বললাম তো, এখন এত গল্প করা যায়? আসছি তো, ততক্ষণ ধৈর্য হয় না? প্রিয়া বেশ আহত হলো আকাশের এবারের কথায়। খট করে কেটে দিল ফোনটা। আকাশ ফোনের স্ক্রিনে তাকিয়ে বাঁকা হাসল। গিয়ে সর্বপ্রথম দেখবে মেয়েটাকে দারুণ ইগনোর করছে। আকাশ একই কাজ করবে, তার নিজে থেকে এসে রাগ দেখিয়ে আকাশকে বকাঝকা করবে। কেমন বিবাহিত বিবাহিত ফিল হয় তখন। আকাশের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে চোখ বাঁকায়নকে, তোমার বোন ধমকালি কেন? ভালো লাগে। কষ্ট দিতে ভালো লাগে? একটু আধটু কষ্ট দিয়ে তারপর যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত তৈরি করা যায়, ক্ষতি কি? ভাইয়ের দিকে তাকিয়ে চোখ টিপল আকাশ। অয়ন হাসল নিজেও। সৌমি আকাশদের কটেজে এসে পৌঁছেছে কাল 3:30 সময়। কটেজে তখন রিয়ান একদম একা, বলা যায় আশেপাশের কটেজগুলোর মধ্যেও তাই। অয়নের বিয়ে উপলক্ষে বন্ধ রাখা হয়েছে কাজ। বেলা 12টা। জানালা ভেদ করে আলো এসে লাগছে চোখে মুখে। চোখ মুখ কুঁচকে উঠল সৌমির। বাড়ির অভ্যাসবশত রিমোট খুঁজলো, পর্দাগুলো টেনে দিতে পেল না। হুশাতে আবিষ্কার করলো অন্য একটা জায়গায়। মনে পড়েছে কাল রাতে এসেছে চট্টগ্রামে। নগ্ন শরীরের চাদরটা টেনে নিল খানিকটা। পাশ ফিরে খুঁজল রিয়ানকে, বিছানা শূন্য। বাথরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো রিয়ান। বিছানার দিকে তাকালো না। আলমারি থেকে শার্ট সরাচ্ছে গায়ে। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে তাকিয়ে রইল সেদিকে। মরিচিকার পিছনে ছোট একটা নেশা হতেই পারে। আমরা যে জিনিস পাই না জীবনে, সে জিনিসের প্রতি আকাশচুম্বী ইচ্ছে থাকে, জেদ কাজ করে। অয়নকে ভালোবাসিনি কখনো, এটা সে নিজেও জানত। তবে বাবা চাইতো অয়ন আর তার বিয়ে। ব্যাচমেট ছিল সে আকাশের। আকাশের প্রতি টানটা শুরুর দিন থেকেই। তবে বিদেশে বড় হওয়া, পাশ্চাত্য সংস্কৃতির সংস্পর্শে থেকে বাঙালি আর 10টা নারীর মতো হওয়া ওঠেনি তার। মা মারা যায় একদম ছোট বয়সে। বাবাকে ছোটবেলা থেকেই দেখতো উগ্রভাবে চলাচল করতে। সৌমির মা মারা যাওয়ার পর তার বাবা বিয়ে করেননি। তবে বাড়িতে অঢেল মহিলার যাতায়াত দেখে অভ্যস্ত সে। বাড়িতে গেলে সে বড় হওয়ার পরও একই ধরনের জীবনযাপনে বাধা দেয়নি তার বাবাও। ক্লাব, পার্টি, মদ এসব জীবন পূর্ণ ছিল। তবে আকাশকে দেখার পর মনে হয়েছিল বাঙালি মেয়ে হয়ে এদেশে বড় হলে, ধর্মকর্ম মানলে আর 5টা সাধারণ মেয়ের মতো চললে ছেলেটা মানলেও মানতে পারে। তবে সেটা হয়নি। সময়ের জাঁতাকলে নিজেকে বিলিয়েছে বাজে সঙ্গে। চোখ বুঝল সৌমি। রিয়ানের দিক থেকে চোখ সরাতে ছেলেটার দিকে কখনো তাকায়নি ভালো করে। শরীরের চাহিদা মেটাতে কাছে আসা বরাবর তাদের। শুরুতে বিষয়টা অ্যাক্সিডেন্ট হলেও পরবর্তীতে কেমন অভ্যাসে রূপ নিয়েছে। রিয়ান তৈরি হয়ে ফেল, মানিব্যাগ পকেটে গুছল। বিছানায় এলোমেলো হয়ে সৌমির দিকে সেভাবে তাকালো না। আমি শিয়াদের বাড়ি যাচ্ছি, বরযাত্রী রওনা হয়েছে, তোমার যার দরকার নেই, অযথা ঝামেলা। সৌমির মাথা নাড়ল, 2 হাতে ইশারা করল রিয়ানকে পাশে এসে বসতে। রিয়ান বসল না। আবেদনময়ী ডাক উপেক্ষা করে গম্ভীর গলায় বলল, আমি অন্য সব নারী সঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে চাই সৌমি। আমার ধৈর্যের বাঁধ প্রতিবার ভাঙবে না দয়া করে। সৌমি শব্দ করে হেসে ফেলল। হাত দিয়ে চেপে ধরে রাখা চাদরটা খানিক আলগা করল। রিয়ানের চোখের সামনে ভেসে উঠল নারী শরীরের ভাঁজ। কাঁপল পুরুষ সত্তা। সৌমি ঠোঁট উল্টে ব্যঙ্গ করল রিয়ানকে। কেমন পুরুষ তুমি, নারী দেখলেই শরীর নড়ে ওঠে, এতটুকু নিয়ন্ত্রণ নেই? শুনেছি সত্যিকারের পুরুষ মানুষ নিজের নারীর ছাড়া অন্য কারোর সামনে টলে না। তোমার বিষয়ে আশায় অন্যরকম। কিন্তু রিয়ান বিরক্ত হলো। গতরাতে হুট করে সৌমি এসে হাজির। দরজা খুলে দিতেই সোজা এসেছে তারই রুমে। সম্ভবত হালকা ড্রিঙ্কও করা ছিল। অবশ্য সজ্ঞানে থাকলেও এরকম সিডিউসের চেষ্টায় মগ্ন হয়ে যায়। মেয়েটা আগুনের মতো কাছে এলেই ঝলসাতে তৈরি।
গত রাতে সেটার ব্যতিক্রম হয়নি, তবে এই মুহূর্তে সৌমির কথায় অসহ্য লাগলো তার। প্রিয়ার মুখটা ভাসল চোখের সামনে, মেয়েটা সমুদ্রের মতো শীতল করে তাকে, শান্তি দেয় ওর কথা মনে করলেই। উথাল পাথাল মন নিমিষেই ঘরে বসে। একটা মেয়ে হয়ে তুমি যখন নিজেকে বিলিয়ে দিতে দুবার ভাবো না, তেমন একটা মেয়ের ফায়দা লুটাই যায়। ডু ইউ ওয়ান্ট টু এনজয় ইট অ্যাগেন? সমীর উন্মুক্ত বক্ষজোড়ার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলল রিয়ান। দ্রুত পায়ে ঘর থেকে বের হতে হতে বলল, নিজের মতো এনজয় কর দিনটা, ডু ইট ইয়োর সেলফ। সমীর বাঁকা হাসল নিজেও, আরাম করে শুয়ে পড়ল বিছানায়। শরীরটা ক্লান্ত লাগছে, এত জার্নি করে এসে ঘুমিয়েছে ঘন্টা খানেক আগে। লম্বা ঘুম দরকার, ততক্ষণে অয়ন শিয়ার বিয়েটা হতে থাক, আকাশ প্রিয়ারটা না হয় ঘুম থেকে উঠে দেখবে। বরযাত্রী রওনা দিয়েছে, শোনার পর থেকেই ব্যস্ততার মাত্রা বেড়েছে শিয়াদের বাড়িতে। যদিও আনিসুল সাহেবের কোনো চিন্তাই করতে হচ্ছে না, আকাশ এদিকটায় সব লোকজন ঠিকঠাক করে দিয়ে গিয়েছে আগেই। তাছাড়া গতকাল রেদওয়ান এসেছে, অয়নের ম্যানেজার হাসান তো আছেই বাড়িতে, রিমির মা বাবা, রাকা, তুষি, শিয়াদের অফিসের আরও কিছু স্টাফ সবাই মিলে ভিতরের দিক সামলাচ্ছে। বাগানে আয়োজন করা হয়েছে সবার জন্য। শিয়াকে পার্লার থেকে লোক এসেছে সাজানো শুরু করে গিয়েছে। এরই মধ্যে রাকা, তুষি নিচে রেণুকা রহমানের সাথে কাজ করে সবই উপরে গিয়েছে। রেণুকায় পাঠিয়েছে, মেয়েগুলোর তো শখ আহ্লাদ হয় নাকি, সারাক্ষণ তাকে কাজে হেল্প করতে ব্যস্ত। শিয়ার ঘরে ভিড় কমেছে, কনে সাজানো হচ্ছে বিধায় সবাই নিচে যেতে বলা হয়েছে সবাইকে। প্রিয়া রিমিকে সাজছে পাশাপাশি, রাকা, তুষি এক এক করে শাওয়ার নিয়ে এসে সাজতে বসবে। বরযাত্রী বাড়িতে এসে পৌঁছালো তখন ঘড়ির কাঁটা বিকেল 4:30। রাস্তায় জ্যাম কাটিয়ে আসতে আসতে বেশ সময় লেগে গেছে। তাদের আসন দিতে ব্যস্ত হয়ে আছেন আনিসুল সাহেব। গেট অবধি অয়নরা আসতেই হৈ হৈ করে গেট আটকানো হলো। বড়দের পাশ দিয়ে নিয়ে ভেতরে গেলেন রিমির বাবা। ছোটদের মজা আনন্দ ওরা করুক, ভিড় ঠেলে সামনে আসার জায়গা করে দেয়া হলো প্রিয়াকে। পিছন পিছন দেখা গেল রিমিকেও, রাকা, তুষিও আছে, আরও অনেক মেয়েরা, সবাই শিয়া প্রিয়া ফ্রেন্ড, প্রতিবেশীরা। আকাশ পলক্ষীন তাকে রইল। প্রিয়া হালকা পিঙ্কিশ একটা লেহেঙ্গা পরেছে, লম্বা লম্বা চুলগুলোর মাঝে সিতি করে খুলে রাখা, ছোট্ট একটা টিকলি ঝুলানো সেখানে। পাতলা ঠোঁটে ফুটে উঠেছে পিঙ্ক লিপস্টিকটা। আকাশ চোখের সানগ্লাসটা ঠিক করল, বুকটা ধকধক করে উঠল। প্রিয়া কিন্তু যথারীতি আকাশকে দেখেও দেখল না, সোজা হয়ে দাঁড়ালো অয়নের সামনে। বরকে মিষ্টি মুখ করিয়ে মুখ ভার করে বলল, টাকা না দিলে নট অ্যালাউ দুলা ভাই। অয়ন হাসলো, পিছন থেকে তীব্র প্রতিবাদ করে উঠল রাতুল, রাকিব সহ বাকিরা। আরশি, এরিনরা অয়ন আকাশের পাশ ঘেঁষে দাঁড়িয়ে, হাসি হাসি মুখ সবার, একদম আনন্দ। এরকম আনন্দ বিয়েতে হয় জানা ছিল না তাদের। পরিবারের প্রথম বিয়ে, তাছাড়া এত ক্লোজ কারোর বিয়ে এর আগে পরিবারে হয়নি, হলেও পরে নর্মাল দাওয়াতে অ্যাটেন্ড করা হয়েছে, সুতরাং এ ধরনের মজা আনন্দ তাদের জন্য বেশ নতুন। রাতুল রিমিকে এক নজর দেখল, মেয়েটা সুন্দর সেজেছে, তবে তার দিকে তাকাচ্ছে না, সম্ভবত লজ্জায়। প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, কিসের টাকা? ভাই বিয়ে করাতে এসেছি, বিয়ে করিয়ে নিয়ে যাব, মাঝখানে দান খয়রাত করতে তো আর হতো তা তো জানা ছিল না। সেটা আপনার যা ইচ্ছে বলতেই পারেন, ঢুকতে দিচ্ছি না ব্যাস। চৌধুরীদের মন বড় না হলে এ বাড়ির মেয়েরা দিবে না বিয়ে। কিপটার সংসার থরাই করবে আমার বোন। এ লোক নিজের একমাত্র শালীর খুশির জন্য পকেট থেকে কিছু খসাতে পারে না, দরকার নেই তেমন দুলা ভাইয়ের। অয়ন এবারে লম্বা হাসি দিলে, ফিসল গেলে বলল, শালীকে খুশি করতে আমার ছোট ভাইটাকে তফা হিসেবে দিলে চলবে? আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে চোখ রাঙালো। আশেপাশে প্রচুর মানুষজন, অযথা কথা বাড়বে, যেহেতু বিয়েটা এখনই হচ্ছে না, কি দরকার কথা বাড়িয়ে, ভালোবাসা গোপনে সুন্দর। প্রিয়া মুখ ভেঙালো, আকাশের দিকে এক পলক তাকিয়ে বাঁকা গলায় বলল, চলবে না, রসকসীন মানুষ প্রিয়ার জন্য নয়। আকাশ তপ্ত চোখে তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া দৃষ্টি সুন্দর মতো এড়িয়ে গিয়ে হাত নাড়িয়ে বলল, অন্য অপশন। এক নজর ভাইয়ের দিকে তাকিয়ে পিছনে নিজের বন্ধুদের দিকে তাকাতে আকাশ কটমট করে তাকালো ভাইয়ের দিকে।
মেজাজ খারাপ হচ্ছে এখন তার। এত এত ছেলে মানুষ সকলে হা করে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। মেয়েটা বেকল, এত সেজেগুজে এসে এত এত ছেলের মধ্যে আহ্লাদ করছে। অয়নের বন্ধু সৌরভ এগিয়ে আসতে হাত টেনে ধরল রাতুল, গলা নামিয়ে বলল, ভাই মরতে চান নাকি? আজব, অন্যের বউ অন্যের থাকুক, আমাদের মাথাও মাথার জায়গায় থাকুক, তাই নাকি বন্ধুর বিয়ে খেতে এসে মাথা হারিয়ে বসে থাকলে চলবে? সৌরভ ভুরু কুঁচকে দাঁড়ায় রাতুলের কথা শুনে, চোখের ইশারা করে বোঝায় আদতে বোঝেনি রাতুলের কথা। রাতুল মুখে চসূচক শব্দ করে হাতে গিয়ে দেখে আকাশকে, দুই হাত একসাথে করে বোঝায় আকাশ প্রিয়ার সম্পর্কে কিছু একটা। এদিকে চুপচাপ আকাশের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অপু। অয়নের তখনকার কথাটা তার মোটেও ভালো লাগেনি। প্রিয়ার উত্তর তো আরও ভালো লাগলো না। আকাশ কোন দিক দিয়ে কম, মেয়েটার সাহস হয় কী করে এটা বলার। ভিতর থেকে মুরব্বীরা তাড়া দিল বরকে দ্রুত ভিতরে ঢুকতে দিতে। এদিকটা আরও কিছুক্ষণ হইচই করে অয়নের কাছ থেকে আপাতত 50,000 টাকা নিয়ে তবে সরল প্রিয়া রিমিরা। সে নিজের রুমে জানালার পর্দা সরিয়ে তাকিয়ে আছে নিচে। বাড়ির গেটে হই হল্লা হচ্ছে বরকে নিয়ে। এতক্ষণ সবাই দেখল সে। প্রিয়ার কাণ্ডকলাপের ধরন জানা আছে তার। সামনে অয়ন বা আকাশের পকেটের অবস্থা যে বেহাল হবে তা বোঝার বাকি থাকে না। তাকে একদম তৈরি করা হয়েছে। মেরুন কালার একটা বেনারসি, গা ভর্তি গয়না। পার্লার থেকে লোকজন বেরিয়ে গেছে, 1/2 ঘন্টা হলো। তাকে ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে সবাই গেছে নিচে বরের কাছে। অয়নকে নিয়ে এসে বসানো হলো বরের জন্য সাজানো মঞ্চে। প্রিয়া ছোটাছুটি করছে, আকাশদের বাড়ির সকলের সাথে কথা বলছে। অয়নের বন্ধু বান্ধব আত্মীয় সকলের সাথে মাখো অবস্থা, কিন্তু এক নজর আকাশের দিকে ফিরছে না। আকাশ সবার সাথে দেখা সাক্ষাৎ করে এসে দাঁড়িয়েছে ভাইয়ের কাছে। রাতুল রাকিব এসে গিয়েছে রেদওয়ানের সাথে কাছে হাত লাগাতে। রাইসুল দেওয়ানের মানা আর কেউ শুনছে না। খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দেওয়া হয়েছে। এদিকে জলদি বিয়ের কাজ শুরু হয়ে যাবে। কাজী সাহেব চলে এসেছেন। প্রিয়া এক হাতে লেহেঙ্গা, অন্য হাতে একটা শরবতের গ্লাস নিয়ে ছুটে এলো অয়নের কাছে। খেয়ে নাও ভাইয়া, তোমার কোনো ঔষধ আছে এ সময়? তাহলে খাবার হালকা আনি। অয়ন হাসলো প্রিয়ার দায়িত্বশীলতা দেখে। শরবতে চুমুক দিয়ে নরম গলায় বলল, নেই, চিন্তার কারণ নেই, তুমি এনজয় করো। না বললে হয়, কনের ছোট বোন আমি, কত দায়িত্ব বলেন। তা তো ঠিক, ভেবে বলছেন খিদে পায়নি? খেতে খেতে একটু দেরি হবে কিন্তু আপনাদের। আঙ্কেল বলল গেস্টরা খেয়ে নিক, আপনারা একদম বিয়ের পর একসাথে বসবেন। শরীর খারাপ লাগবে না তো এত দেরি হলে? অল্প কিছু নিয়ে আসি। মাথা নাড়ল অয়ন। গান বাজনা হচ্ছে। প্রিয়ার নিচু হয়ে বলতে হলো কথাগুলো। অয়ন মাথায় হাত রাখলো প্রিয়ার। আমার বোনটা বড্ড দায়িত্বশীল দেখছি। এক কাজ করতে পারো, বরের ছোট ভাইয়ের দিকে একটু নজর দিতে পারো। বেআইন বলে কথা, ভাইটার আমার মনটা একটু খারাপ। অদূরে কড়া চোখে তার দিকে তাকিয়ে থাকা আকাশকে দেখল সে। মুখ ভেঙালো আরেক দফা। অয়নের হাত থেকে ফাঁকা গ্লাসটা নিতে নিতে বলল, যার তার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। কথাটা জোরেই বলল প্রিয়া। আকাশের শুনতে মোটেই কষ্ট হলো না। যার তার মানে কথার ধরন দেখলে তুলে আছাড় মারতে মন চাচ্ছে। একে তো এত এত মানুষের মনে ছোটাছুটি করছে ক্রমাগত। ছেলেগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে। সবাই অবশ্যই তাদের দিকেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। ইচ্ছে হচ্ছে মাইকে ঘোষণা করে দিতে, এই মেয়ের দিকে কেউ যেন না তাকায়। প্রিয়া গটগট করতে করতে চলে গেল সেখান থেকে। খানিকক্ষণ বাদেই বরকে নিয়ে আসা হলো। বিয়ে পড়ানো হবে। শিয়াকে এনে বসানো হলো ফুল দিয়ে সাজানো সুন্দর পর্দার আড়ালে। সময় নিয়ে দোয়া খুতবা পড়ে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। কবুল বলার সময় থেকে ক্রমাগত কাঁদছে শিয়া। অয়ন উঠে দাঁড়ালো। ফুলের দেয়াল দু হাতে ঠেলে সরিয়ে ছলছল চোখে এসে দু হাঁটু ভেঙে বসলো শিয়ার সামনে। মেহেদিরাঙা হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিল, ঠেকালো নিজের চোখে। শিয়া থমকালো পানির স্পর্শ পেয়ে। অয়ন কাঁদছে। সে স্থান কাল ভুললে দু হাতে জড়িয়ে ধরল স্বামীকে। এত শান্তির মুহূর্ত তাদের জীবনে আগে কখনো আসেনি। সবার চোখে জল এই মুহূর্তে। শিয়া নাক টানল, কান্না আটকে বলল, বহু আগে কবুল করে নিয়েছিলাম আমি তোমাকে। আজ পূর্ণতা দিয়ে বৈধ করলে আমাকে, কৃতজ্ঞ তোমার প্রতি।
অয়ন তাকালো রক্তিম চোখে শিয়ার দিকে। দুজনের চোখে পানি উঠে দাঁড়িয়ে নিচু হয়ে চুমু খেল স্ত্রীর কপালে। আমার ছেলে আমার আছো, সামনে হাজার হাজার বছর তুমি আমারই। খোদার কাছে গলা উঁচিয়ে দাবি জানাবো আমি তোমার আজীবন আজীবন। শিয়া মাথা নাড়ল, হাসল কান্নামাখা মুখে, দু হাতে পাশ থেকে চোখ মুছল প্রিয়া। বোনের এই হাসিটা দেখা তার জনম জনমের শখ ছিল। সবাই মিষ্টিমুখ করছে, তাদের বিয়ের এদিকটার কাজ শেষ হওয়া মাত্র কোমরের টান পড়ল প্রিয়ার। চোখের পলকে ভিড়ের মধ্যে থেকে টেনে ফাঁকা করিডোরের দেয়ালে চেপে ধরল আকাশ। সবাই বিয়ের ওখানটায়, এই মুহূর্তে এদিকে কারো আসার সম্ভাবনা একদমই কম। কোনো ধরনের ইঙ্গিত না দিয়ে মুখ ডুবালো প্রিয়ার গলায়। প্রিয়া ছটফট করে উঠল, হুট করে ঘটে গেছে সবটা। সোজা হয়ে মুখটাও দেখে উঠতে পারেনি। আকাশের মাথার চুল খামছে, সরাতে চাইল, আকাশ সরল না। প্রিয়া প্রথমটা হতভম্ব হলেও অতি চেনা ঘ্রাণটা নাকে আসতে স্থির হলো। আকাশ উন্মাদের মতো নাক ঘষল প্রিয়ার কণ্ঠদেশে। এতক্ষণ মেয়েটা তাকে ইগনোর করেছে। আকাশ এহনাস ব্যক্তিগত নারীর ওপর অন্যরা চোখ দিয়েছে, সব রাগ উগড়ে দিল মেয়েটার কণ্ঠদেশে গ্রীবায়। প্রিয়ার শরীর কেঁপে উঠছে, এক হাতে শার্ট খামছে, অন্য হাতে গলিয়ে দিল আকাশের চুলে। চোখ বুজে রইল, ঠোঁট কামড়ে অনুভব করলো আকাশের ছোঁয়া। অবশ্যই আসা শরীর নিয়ে আকাশকে ঠেলে সরাতেও পারল না। আকাশ মুখ তুলল না, গলায় মুখ ডুবে হাসকি সরে বলল, ছেলেগুলোর সামনে এত ছোটাছুটি করছিলে কেন? জেলাস? খুবই। তুমি আমার, পুরোটা আমার। তোমাকে দেখা, ছোঁয়া, অনুভব করা, সব কিছুর অধিকার একমাত্র আমার। বললেই হলো মুখে, কে দিল অধিকার? বিয়ে করে ফেলি আমরা, চলো পাখি। আই কান্ট রেসিস্ট মাইসেলফ এনিমোর। আর ধৈর্য কুলাবে না আমার, নেশাক্ত কথার ভার সামলাতে বড্ড দায় প্রিয়ার জন্য। কেমন দিন দুনিয়া এলোমেলো হয়ে আসে তার। আকাশের চুল খামছে রেখে কোনো মতে বলল, 2 বছরই তো দেখতে দেখতে কেটে যাবে। আকাশ কামড় দিলে এতক্ষণ ধরে শুষে নেওয়া জায়গাটায় রক্ত জমে গেছে 2 জায়গায় একদমই। দ্রুতই কালশিটে পড়ে যাবে। ঠোঁট ছুঁয়ে চুমুকে মুখ তুলল প্রিয়ার দিকে। মেয়েটা ঠোঁট কামড়ে মাথা ঠেকিয়ে রেখেছে দেয়ালে। বৃদ্ধাঙ্গুলি স্লাইড করলো প্রিয়ার গোলাপি ঠোঁটে। লিপস্টিক উঠল না। তীর তীর করে কাঁপতে থাকা মুখটা অবলোকন করে হাসকি স্বরে বলল, আমার কাটবে না, এক মুহূর্ত কাটবে না। বিয়ে হবে আমাদের, জানিয়ে হোক বা না জানিয়ে এই সপ্তাহেই হবে। 2 বছর পর তোমার মা বাবা ফিরলে না হয় সকলকে জানিয়ে যা হবার হবে, কিন্তু আমি তার আগেই তোমাকে হালাল করে ছাড়ব। খানিকটা দম নিল আকাশ, কপালে কপাল ঠেকালো, ফিস ফিস করে বলল, এখনই তোমাকে নিজের করতে ইচ্ছে হচ্ছে? তোমাকে গভীরে ছুতে না পারার আফসোস? হে ভস্ম হচ্ছে, আমি কি করব আমি বলো তো? ভুল করে ফেলার আগেই বৈধ স্বীকৃতি দিতে চাই আমি তোমাকে। আগে পরে বিয়েটা তো পরিবার দিবেই। হালাল সম্পর্ক ঝুলিয়ে রেখে পাপ বাড়ানোর থেকে গোপনে পূর্ণতা দিয়ে রাখা দোষের। প্রিয়া চোখ বুজে এতক্ষণ মন দিয়ে শুনছিল সব কথাগুলো। চোখ খুলল এবারে। আকাশের বাচ্চাদের মতো আবদার করা কণ্ঠে পাগল হয় বরাবরই সে। এক হাত আলতোভাবে ছোঁয়ালো আকাশের গালে, চোখে চোখ রাখলো খুব কষ্টে। বুকের তোলপাড় থামিয়ে নরম গলায় আচমকা বলল, সামনে শুক্রবার চলবে? প্রিয়ার কথা বুঝতে পারলো আকাশ। প্রিয়া বিয়ে করতে চাইছে। নাকে নাক ঘষল আকাশ, হাসকি স্বরে বলল, দেরি হয়ে যায়, তবুও খুব চলবে। প্রিয়া এবারে 2 হাতে ঠেললো আকাশকে, সতর্ক গলায় বলল, সরুন, বাড়ি ভর্তি মানুষ, কেউ চলে এলে কেলেঙ্কারি ঘটবে। তাও যদি কর্ড দিয়ে বিয়ে দিয়ে দেয় আমি বাঁচি। আমি শব্দ করে হেসে ফেলল প্রিয়া। 2 হাতে জড়িয়ে ধরল আকাশকে, মাথা রাখলো আকাশের বুকের বাঁ পাশে। স্পষ্ট শুনতে পেল হৃৎপিণ্ডের বিদ্রোহ। বরকনে সহ সকলের খাওয়া দাওয়ার পর্ব চুকেছে। পরিচয় পর্ব শেষে ছেলেমেয়েদের মজা করতে দিয়ে বড়রা গেল অন্যদিকে। নিজেদের মধ্যে কথাবার্তা বলতে একের পর এক গান বাজনা হচ্ছে, নাচ গানে মত্ত সকলেই। শিয়া অয়ন পাশাপাশি হাত ধরে বসে আছে। প্রিয়া আকাশও এসেছে খানিকক্ষণ হলো, ওরাও বসেছে অয়ন শিয়ার পাশে। হাসি মুখে দেখছে ভাই বোন, বন্ধু বান্ধবদের আনন্দ। আচমকা আরশি এসে হাত ধরে টানলো অয়ন শিয়াকে। শিয়া মাথা নাড়ল লজ্জায়। নাচ গান বরাবরই তাকে দিয়ে হয় না, লজ্জায় মরেই যাবে। বিয়ের কনে হয়ে নাচছে ভাবা যায়,
তবে অয়ন মানা করলো না, সে নিজে উঠে গেল। শিয়া মানা করেও সরাতে পারল না। অয়ন হাত বাড়িয়ে এ যাত্রায় টেনে নিয়ে গেল শিয়াকে। উচ্চ স্বরে গান বাজছে। এখন আরো হেই হেই করে উঠল উপস্থিত সবাই। লজ্জা রাঙা হলো শিয়ার মুখ। সবাই হাততালি শীষ বাজিয়ে চিয়ার আপ করছে তাদের। প্রিয়া খিলখিলিয়ে হেসে তাকালো আকাশের দিকে। মৃদু হাসলো আকাশও। অয়ন সবার দিকে চোখ বুলিয়ে মুচকে এসে পেঁচিয়ে ধরল শিয়ার লতানো কোমর। কানের কাছে মুখ নামিয়ে আনলো। গানের তালে তালে মৃদু নাচের ছন্দ তুলছে সে অয়নের সাথে। অয়ন ফিসফিস করে বলল, শত অপেক্ষার পর তোমাকে নিজের নামে হালাল স্বীকৃতি দিলাম জান। খোদার কাছে এক জীবনে তোমাকে নিজের করে পাওয়া ছাড়া আর বোধহয় কিছু চাইনি আমি। তবে এবার আরেকটু লোভী হব। তোমার সাথে এক জনম, একসাথে থাকার একটা সংসার, আরও অনেক কিছু চাইব খোদার কাছে। বিচ্ছেদ আমাদের আর স্পর্শ না করুক। অয়নের কথায় কি ছিল জানা নেই শিয়ার। আচমকা কেঁদে ফেলল সে। লজ্জা শরমের মাথা খেয়ে দুহাতে জড়িয়ে নিল। অয়নকে ফুপিয়ে উঠল। ঘাড়ে মুখ গুজে কান্না আটকে কোনো মতো আড়ালো। স্পর্শ না করুক, বিচ্ছেদ আমাদের আর স্পর্শ না করুক। বিয়েবাড়ির হৈহুল্লোর হাসি ঠাট্টার পর্ব চুকেছে। কনে বিদায়ের শোকে ভারী হয়ে এসেছে পরিবেশ। সবার মুখের হাসি কেমন মিলিয়ে গিয়েছে। শিয়া চুপচাপ বসে আছে সোফার ওপর। অয়ন গিয়েছে বাবাদের কাছে। কথাবার্তা হচ্ছে সেখানে। শিয়ার কাছে রাকা তুষিরা রয়েছে। অয়ন শিয়ার বিদায়ের সময় এসে গেছে। চৌধুরী পরিবার শিয়াকে নিয়ে রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যে। খাওয়া দাওয়ার পরিচয় পর্ব সহ বিয়ের যাবতীয় কাজ শেষ হয়েছে। এদিককার দীর্ঘ রাস্তা বেশি রাত করার মানি হয় না। প্রিয়া তখন থেকে মন খারাপ করে ঘুরঘুর করছে। বোনের আশেপাশে যাচ্ছে না। গেলেই কেঁদে কেটে বিচ্ছিরি ঘটনা ঘটবে। এখন ওরা রওনা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হয়নি। আগেই কান্নাকাটির পর্ব শুরু হলে বাজে দেখায়। রিমিরা সবাই নিচে, বড়রা কথাবার্তা বলছে বসার ঘরে। প্রিয়ার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হলো। ছুটে গেল নিজের রুমের দিকে। ওয়াশরুম থেকে বের হতে ভূত দেখার মতো চমকে উঠল। লাফিয়ে উঠেছে এক প্রকার। নিজের দিকে তাকালো। লেহেঙ্গার ওড়না বিছানার উপর রেখে বাথরুমে ঢুকেছিল। লজ্জাকর পরিস্থিতি একটা। প্রিয়া দ্রুত পায়ে বিছানায় তার ওড়নাটা নেওয়ার জন্য হাত বাড়ানোর উদ্দেশ্যে সৌজন্য গলা বলে, ভাইয়া কেমন আছেন? রিয়ান সামান্য হাসল। প্রিয়া ততক্ষণে ওড়নাটা জড়িয়ে নিয়েছে গায়ে। ইতস্ততা কাটেনি। হুট করে এভাবে রিয়ান রুমে চলে আসবে বুঝতে পারেনি। এতক্ষণও তো নিচে দেখলো না। রিয়ান চেয়ার টেনে বসতে বসতে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? জি আমিও ভালো আছি। আপনি কি সব এলেন ভাইয়া? মাথা নাড়ল রিয়ান। সে এসেছে আরও আগে। তখন অতিথিদের খাওয়া দাওয়া চলছিল না। এসেছি বিয়ের সময়টায়। তবে বাইরে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। রাকিব রেদওয়ানরা একা হাতে দেখলাম সামলাচ্ছে, ওখানে ছিলাম। প্রিয়া মৃদু হাসল। লেহেঙ্গা দু হাতে সামান্য উঁচু করে ধরে বলল, ওয়াশরুমে যাবেন? গেলে যেতে পারেন, আমি নিচে যাই কেমন? রিয়ান উঠে দাঁড়ালো। ওয়াশরুমে সে যাবে না। স্বাভাবিক গলায় বলল, তোমাকে নিচে দেখলাম না। ওরা বের হবে তাই ভাবলাম বাড়িটাও ঘুরে দেখি, তোমাকেও খুঁজে নিয়ে যাই। ঠিক আছে চলুন তাহলে। প্রিয়া পা বাড়াতে আবার ডাক পড়ল রিয়ানের, প্রিয়া। থমকে দাঁড়ালো প্রিয়া। ঘুরে দাঁড়িয়ে উত্তর নিল বিনয়ের সাথে, জি ভাইয়া। তোমার বাবা মা চলে যাবেন আবার নাকি একেবারে এসেছে? সামনে বৃহস্পতিবার চলে যাবেন, আর 6 দিন। জি। তাহলে তোমার আর আকাশের বিয়েটা দিয়ে গেলেই পারতেন, অন্তত কিছুটা এগিয়ে রেখে যেতেন। প্রিয়া লাজুক মুখে বলল, বাবা মা চাচ্ছিলেন আমার অন্তত ভার্সিটি 1-2 ইয়ার যাক। এভাবে হুট করে আপুর বিয়ে হলো। দেখলেনি তো কত তাড়াহুড়োর মধ্যে করতে হলো সবটা। একই সময় আমার বিয়েও এমন হুটহাট বাবা রাজি হলেন না। বাবার এদিকটার কাজ শেষ হওয়া মাত্র এসে আয়োজন করবে। মাথা নাড়ল রিয়ান। 2 হাতে পিছনে ভাঁজ করে সিরিয়াস মুখে বলল, তা ঠিক, তোমার বয়সও কম, বিয়ে শাদী হুটহাটের জিনিস না। রিয়ান নিজে থেকেই থামল। খানিকক্ষণ দম নিল যেন, তারপর কেমন একটা বাঁকা গলায় বলল, আর পাত্র যদি হয় আকাশ এহনাজ চৌধুরী, তাহলে তো বলবো 2 বছর নিজেকে তৈরি করা উচিত। ওকে সামলানো কঠিন। বাচ্চা মেয়ে সামলাতে পারবে না তো রোজগার।
প্রিয়া ভীষণ লজ্জায় পড়ল, সাথে অপ্রস্তুত হলো। এ ধরনের মজা ঠাট্টা আকাশের পাশে থাকলে হয়তো স্বাভাবিক লাগলো, সব থেকে বড় কথা রাতুল ভাই বা রাকিব ভাইরা করলে এতটা ইতস্তত লাগলো না সম্ভবত। তবু লাগতো রিয়ানের মুখে এ ধরনের হাসি ঠাট্টা সে শোনেনি কখনো। রক্তিম মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করলো, যেন তেমন কিছু বলেনি। প্রিয়াকে কথা বলতে না দেখে রিয়ানি মুখ খুলল। সৌমিকে চেনো তো? প্রিয়া মাথা নাড়ল, চিনবে না আবার? গায়ে পড়া ওরকম মহিলাদের কে না চেনে? রিয়ান ভরা গলায় বলল, মেয়েটা আকাশের জন্য জাস্ট পাগল। আকাশ তোমাকে ভালোবাসে শুনে মেয়েটা জাস্ট হসপিটালাইজড হয়েছিল কয়েকদিন হলো। প্রিয়া মুখ তুলল রিয়ানের দিকে। রিয়ান কথাগুলো আফসোসের গলায় বলল নাকি ব্যঙ্গ করলো বোঝা গেল না। মুখ একদম স্বাভাবিক। প্রিয়া অবাক কণ্ঠে বলল, সমী আপু আপনার গার্লফ্রেন্ড না? শব্দ করে হেসে উঠল রিয়ান। কেন? যেন কোনো মজার জোকস শুনল। হাত দিয়ে মুখের সামনে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, রাতুলরা মজা করে আর তুমি বিশ্বাস করে নিলে? সেরকম কিছু না। উই আর নেভার টুগেদার, ইভেন নেভার শেয়ার এ বেড। এগুলো ওরা ফাজলামি করে সমীর চলাফেরা দেখে। এত খোলা উত্তরে অস্বস্তি বোধ হচ্ছে প্রিয়ার কেমন একটা। সমীকে নিয়ে কথা বাড়ল না। রিয়ানকে দেখে মনে হয় না মিথ্যা বলার মতো ছেলে। সত্যি হয়তো বা সমীর সাথে কিছু নেই, সমী ওই ধরনের বলে হয়তো সবাই রিয়ানকে নিয়ে মজা করে। প্রিয়া আবার মৃদু হাসল। নিচে যাই ভাইয়া, চলুন। অপু যে আকাশকে ভালোবাসে সেটা জানো? থমকায় প্রিয়া অপুকে। সেরা চেষ্টা করলো প্রিয়া, মনে পড়ছে না দেখে রিয়ানের দিকে তাকাতে রিয়ানই বিস্তারিত বলল, ওই যে আকাশের মামাতো বোনটা। প্রিয়া চিনতে পারলো এখন, আজকেই প্রথম দেখলো, খেয়াল রেখে উঠতে পারেনি। প্রিয়ার থেকে বছর 4 বড় সম্ভবত। অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। বলল তখন কাকে যেন সে আকাশকে পছন্দ করে। চিনেছি, মেয়েটার জন্য বড্ড খারাপ লাগে। আকাশের সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে অনেক বছর হলো। ওর পরিবার জানোই না আকাশ তোমাকে ভালোবাসে। প্রিয়া থমকালো, যাত্রায় বিয়ে ঠিক হয়ে গেছে মানে? এতগুলো দিন তো আকাশের মুখ থেকে এই শব্দটি শোনেনি সে। মানে? রিয়ান খানিকটা এগিয়ে এলো এদিকটায়, কণ্ঠে একটা আফসোস মেটার জন্য। মানে আমরা জানতাম আকাশের বিয়ে হলে পারিবারিকভাবে অপুর সাথেই হবে। এতদিন এর চেনা পরিচয়, পারিবারিকভাবে ঠিক করা। হুট করে তোমাকে, তুমি আর আকাশ। এটাকে আকাশের পরিবার এখনো জানেনি কেন বুঝলাম না। আশা আরো বাড়িয়ে কি লাভ, তাই না? প্রিয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে কান শোষো করছে। বিয়ে ঠিক করা ছিল, আকাশ একবারও তাকে সেটা জানানোর প্রয়োজন বোধ করলো না। আকাশের পরিবার তো এসব নিয়ে ঘুণাক্ষরে কিছু বলেনি। তাই যদি হয়ে থাকে তাহলে সত্যি তো অপুর জন্য কতটা মানসিক ট্রমার হবে বিষয়টা এখনো জানেনি কেন, সেটাই তো বুঝতে পারছি না। হতেও পারে তোমার বয়স অল্প, তারা হয়তো ভাবছে তোমার আবেগের বয়স। পরবর্তীতে যদি আকাশকে ছেড়ে দাও বা আকাশ আর তোমাকে ভালো না লাগে, না মানে সংসারী মেচুর মেয়ে খোঁজে। মাঝখান থেকে অপুর সাথে বিয়ে ভাঙলে ওই পরিবারটার সাথে অশান্তি, সাথে তোমার সাথেও হলো না। সম্ভবত এসব 7 মাস ভেবে অপুকে জানায়নি। প্রিয়ার চোখ ছলছল করে উঠল। তাতে কি অপশন হিসেবে রাখা হয়েছে নাকি তাকে? সত্যি তো আকাশ কেন ওই মেয়েটাকে না করছে না? প্রিয়ার কান্না কান্না মুখ দেখে রিয়ান ভীষণ ব্যস্ত হলো। আরে মন খারাপ করছে কেন? তোমাদের মাঝে ঝামেলা না হলেই মিটে গেল। অপুর পরিবারের সাথে তো আগে পরে ঝামেলা হবেই, এটা আমরা কেউই আটকাতে পারবো না। তুমি ইনসিকিউর ফিল করবে কেন? কোন দিক দিয়ে কম তুমি? ভাই নিচে চলুন, আপুরও রওনা দেবে হয়তো। প্রিয়া এবার আর তাকে 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না। রিয়ানকে আসতে বলে দ্রুত পায়ে ছুটল নিচের দিকে। আর আদতে কারণ ছাড়াই কান্না পাচ্ছে মেয়েটা পছন্দ করতো একসময়, আকাশ পছন্দ করতে। এসব হলেও হয়তো এতটা খারাপ লাগলো না, কিন্তু বিয়ে ঠিক করে রাখা আবার সেটা ভেঙে দেওয়া হয়নি। যদি তার সাথে আকাশ না থাকতে পারে শেষ পর্যন্ত, তাহলে ওই মেয়েটা তো আছেই। প্রিয়া চোখ মুছল হাতের উল্টো পিঠে। সে ইম্যাচিউর সংসারী না, তাকে অপশন হিসেবে রাখা হয়। তবু সে আকাশের মুখে সবটা শুনতে চায়। সিঁড়ির মাথায় নামতেই সামনে পড়ল অপু। প্রিয়াকে দেখে মিষ্টি হাসল। হাসিটা মোটেই পছন্দ হলো না প্রিয়ার, গা জ্বলে উঠল তার। তবে সৌজন্যতার খাতিরে নিজেও হাসলো। প্রিয়ার হাত ধরে টান দিল। তোমাকে খুঁজতেই উপরে যাচ্ছিলাম আমরা। প্রিয়া দেখলো অপু আর আয়াত একসাথে। ওয়াশরুমে গেছিলাম আপু, চোখ লাল, বনের জন্য কাঁদছিলে বুঝি।
প্রিয়া মলিন হাসল। বাড়ির সকলে এরই মধ্যে ভেজা ভেজা চোখে। শিয়াকে সম্ভবত এখনই নিয়ে যাওয়া হবে। আকাশকে খুঁজল, তার দু চোখ কোথাও পেল না। শিয়াকে দেখতে পেয়ে আপাতত আকাশের খোঁজ স্থগিত রেখে এগোলো বনের দিকে। আনিসুল সাহেব একটা চেয়ারে বসা, দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, পা ভেঙে আসছিল। অয়ন, রেণুকা রহমান আর আনিসুল সাহেব এর পা সালাম করে সরল। সে আচমকা বসে পড়ল বাবার পায়ের কাছে। বসারত বাবার হাঁটুতে মাথা ঠেকিয়ে পা জোড়া চেপে ধরে হুঁ হুঁ করে কেঁদে উঠল। আনিসুল সাহেব এ যাত্রায় আর চুপ করে থাকতে পারলেন না। মেয়ের মাথায় হাত রেখে স্ত্রীর মতো শব্দ করে কেঁদে ফেলল। শিয়া কান্নায় মাথা তুলতে পারছে না। মেয়েটার কান্না দেখে চোখ জ্বালা করছে অয়নেরও। শিয়া কোনো কিছু বলতে পারছে না, অস্ফুট স্বরে শুধু বারবার উচ্চারণ করছে, বাবা। বেশ সময় নিয়ে বাবা মার থেকে বিদায় নিয়ে উঠল সে। মা বাবা থেকে উঠে শিয়া এবারে জড়িয়ে নিল বোনকে। এক রাতে ও কখনো বোনকে ছাড়া থাকেনি। প্রিয়া ফুপিয়ে উঠল বারবার, কাঁদবি না আপু, আমি তো তোর সাথেই থাকবো বল, তাছাড়া কাল তো আমরা সবাই যাব তোর শ্বশুর বাড়ি। মাথা নাড়ল শিয়া, বোনের মাথায় হাত বুলালো। অয়ন দুহাত ভরে ভরসা দিলেন আনিসুল রহমানকে, সারা জীবন শিয়াকে আগলে রাখবে, প্রিয়াকে বোনের মতো আগলাবে, কথা দিয়ে স্ত্রীর হাত ধরে ধীরে সুস্থে এনে বসালো গাড়িতে। একে একে সব বরযাত্রী নিজেদের গাড়িতে উঠে গেল। অয়ন শিয়াকে নিয়ে, রাতুল আর আকাশ যাবে এক গাড়িতে, বাকিরা অন্য অন্য গাড়িতে। ভিতরের সকলের থেকে বিদায় নিতে নিতে আকাশের ব্যস্ত চোখ খুঁজল প্রিয়াকে। বের হতে হবে, হাত ঘড়ি দেখলো সবাই উঠে গিয়েছে গাড়িতে। রাকিব, রাতুল, রেদোয়ান আর রিয়ান এসে দাঁড়াতেই তাদের ইশারা করলো গাড়িতে বসে পড়তে। রিয়ান মৃদু হেসে বলল, তোরা যে, আমি কটেজ ফিরবো। আকাশ ভুরু কুচকাল, গম্ভীর স্বরে বলল, কাল আমাদের বাড়িতে রিসেপশনে থাকবি না? ওটা তো সন্ধ্যায় আমি পৌঁছে যাব। রাতুল গম্ভীর মুখে পরখ করলো রিয়ানকে। আজকাল আকাশ প্রিয়ার থেকে দূরে দূরেই থাকে, সম্ভবত নিজের ভুল বুঝতে পেরে। আর কেউ কথা বাড়ায় না। রিয়ান বাইক নিয়ে চলে যেতেই রাকিব, রেদওয়ান উঠে বসে গাড়িতে। আর কেউ বাকি আছে? রাতুল মাথা নাড়ল, ভিতরের দিকে দেখে বলল, তোর বাবা চাচারাই তো আসেনি, তাছাড়া আরশি আর এরিন সম্ভবত ওয়াশরুমে গিয়েছে, আসতে থাকুক। আচ্ছা শোন, আমি একটু আসছি, প্রিয়ার সাথে দেখা করে ওরা আসলে গাড়িতে উঠে বসতে বল। আকাশ গটগট পায়ে ভিতরে গেল। বাড়ি ভর্তি মানুষ, তাদের পরিবারের অনেকেরই এখনো বিদায় নেওয়া শেষই হয় নাই। কত দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছাতে হেলদোল নেই কারোর। দীর্ঘশ্বাস ফেলে রেণুকা প্রিয়াকে এদিক সেদিক খুঁজল। রেণুকা রহমানের চোখে পড়ল সেটা। বাবা কিছু খুঁজছ? আকাশ অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আন্টি বের হচ্ছি, কিন্তু প্রিয়ার সাথে একবারও দেখা হলো না। রেণুকা রহমান হাসলেন, ওপরে ইশারা করলেন। আরশি আর এরিনকে নিয়ে উপরে গেল। ডেকে দেব নাকি আস্থা দেখা করে এসো? আকাশ সোজা উপরে চলে এলো। প্রিয়ার দরজায় নক করার আগে আরশি, এরিন দরজা খুলে বেরিয়েছে। ভাইকে দেখে মিটমিট করে হাসলো দুজনেই। আকাশ চোখ রাঙাতেই জায়গা করে দিল ভিতরে যাওয়ার। তোরা সিঁড়ির এখানে ওয়েট কর, আমি কথা বলে আসছি। আকাশ ভিতরে ঢুকতে দেখলো প্রিয়াও ব্যস্ত পায়ে বের হচ্ছিল। আকাশকে দেখে থমকে দাঁড়ালো। তখন রিয়ানের কথাগুলো মাথায় আসতে আচমকা কান্না করে ফেলল। হুট করে প্রিয়ার কান্নার রহস্য খুঁজে পেল না আকাশ। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দু হাতে টেনে নিল নিজের কাছে। কি হয়েছে পাখি, কাঁদছ কেন? প্রিয়া নাক টানল। একে তো বোন চলে যাচ্ছে, সেটার জন্য কষ্ট হচ্ছে, তার উপর এটা। আপনি? আকাশ মাথা নাড়ল, সাথে সাথে আশকারা দিল বাকি কথাটুকু শেষ করতে। হুম পাখি, বলো পাখি, কি হয়েছে? প্রিয়া কিছু বলবে তার আগে দরজার কাছে হুড়মুড়িয়ে দাঁড়ালো আরশি। ডেকে উঠল আকাশকে, ছোট দা ভাই, বাবা ইমিডিয়েট ডাকলো তোমাকে। আকাশ সোজা হয়ে আঙ্গুল মুছে দিল প্রিয়ার চোখের পানি। মাথা ঝুঁকিয়ে কাছে এলো। চলে যাচ্ছি ম্যাডাম, না বললে সারা রাস্তা অশান্তি লাগবে। কিছু হয়নি, আপনি যান, ডেকেছে নিচে। না হলে কাঁদছিলে কেন? প্রিয়া তো তাড়াহুড়ো করে কথাগুলো বলতে চাইল না। কাল আকাশদের বাড়িতে তো যাবেই বউ ভাতে, তখন না হয় ধীরে সুস্থে সময় নিয়ে জিজ্ঞেস করা যাবে। কান্না আটকে কোনো মতে বলল, আপুর জন্য মন খারাপ। আকাশ হাসলো, দু হাতের বন্ধনীতেই আটকালো প্রিয়াকে। শব্দ করে চুমু খেলো কপালে। বাবা মা চলে গেলে তো আপুর সাথেই থাকতে হবে, তাছাড়া আজীবন একসাথে এক বাড়িতে থাকবেন ম্যাডাম, জলদি ব্যবস্থা করব সেটার। প্রিয়া কিছু বলল না, দু হাতে সরালো আকাশকে। ডাকছে চলুন।
আকাশ কথা বাড়াল না। প্রিয়ার কি অন্য কারণে মন খারাপ, আরও কিছু বলবে বা ভাবছে, আবার ডাক পড়ল আরশির, এরিনের। আর দাঁড়িয়ে থাকার সময় নেই, এতক্ষণ কারোর সময়ের খেয়াল ছিল না। যেই সে একটু বউটার সাথে রোমান্স করতে এসেছে অমনি ডাক শুরু হয়ে গেছে। বর কনে নিয়ে অয়নের পরিবার যখন বাড়ি পৌঁছালো তখন ঘড়ির কাঁটা রাত্রি 11:30। শিয়াকে আয়োজন করে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো। নিচের সব নিয়ম নীতি শেষ করে ওকে অয়নের ঘরে নিয়ে যাওয়া হলো। অয়ন নিচে বসা সবার সাথে উসখুস করছে। বাড়ি এসেছে প্রায় আধ ঘন্টা হতে চলল। শিয়াকে নিয়ে ওরা উপরে গিয়েছে অনেকক্ষণ। তাকে এখানে বসিয়ে রাখা হয়েছে, তার যুক্তিতে মিলছে না। আত্মীয় স্বজন আজ যারা আছে তারা তো পরেও দেখতে পাবে নতুন বউ। কি আশ্চর্য কথাবার্তা! তার বউ এখনও সে দেখতে পেল না, অথচ তাকে নিচে বসে রেখে উপরে ভিড় করছে সকলে। মা চাচিরাও সেখানে। কি এত নিয়ম নীতি থাকে! বাড়ির সামনে কালকে রিসেপশনের জন্য বিশাল প্যান্ডেল হচ্ছে, কাজ শেষ হয়নি সাজানোর। আকাশ আসামাত্র সেখানে গিয়েছে কাজের অগ্রগতি খোঁজখবর নিতে। অয়ন চোখ বুলিয়ে ঘর জুড়ে খুঁজল আকাশ বা রাতুলদের। কাউকে চোখে পড়ল না এই মুহূর্তে। মহা সমস্যার বিষয়, তাকে এরকম মানুষজনের মধ্যে বসিয়ে সবাই কোথায় যাওয়া হয়েছে। আসলে শিয়াকে নিয়ে নিজের মতো করে ফ্রেশ হওয়ার সুযোগ দিচ্ছে সকলে। রাকা তুষি আছে সাথে, এটা সেটা বুঝিয়ে শিখিয়ে দিচ্ছে। ওয়াশরুম থেকে আসার পর শিয়াকে বিছানায় সুন্দর করে বসানো হলো। লাল গোলাপে ভর্তি বিছানাটা। রাকা হাসলো, শিয়ার লাজুক মুখ দেখে গাল টিপল। এই যে নতুন বউ, অনেক হয়েছে, কিন্তু আমাদের সিনিয়র ভাইকে আজ একটু শান্তি দেয়া হোক। শিয়া বন্ধুদের দিকে তাকালো না। ঘরে আরও আত্মীয় স্বজন আছে আকাশদের। বউ দেখছে সকলে, সবার মুখে মুখে প্রশংসা। তুষি শিয়ার শাড়ি সুন্দর মতো ছড়িয়ে দিল, মাথার ঘোমটাটা টেনে দিল। যা আবদার করবে মেনে নিবেন মিসেস অয়ন চৌধুরী। ভাইয়া বহু অপেক্ষা করলো। একে একে সবাই বের হতে নিচ থেকে অয়নকে তাড়া দিল উপরে যেতে। আকাশ রাতুলরা সবই বাইরে থেকে এলো। এখনো অয়নকে এখানে বসে থাকতে দেখে ভুরু কুঁচকালো। অয়ন উঠে দাঁড়িয়েছে উপরে যাওয়ার জন্য। আকাশ এসে পাশে দাঁড়ালো, ভাইয়ের হাত বাড়িয়ে শেরওয়ানিটা ঠিক করে দিতে দিতে বলল, এখন এখানে কাজ কি তোমার? উপরে তো কেউ যেতে বলছিল না। বিয়ে করে সেন্স টেন্স খুঁয়েছ নাকি বাবা? তোমাকে বলবে বাসরঘরে ঢুকতে। মা কোথায়? সবাই এদিক সেদিক কাজে ব্যস্ত। রাকা তুষি সাথে আছে শিয়ার। যাও এখন ঘরে যাও। বাসর ঘরে ভাই বোনদের টাকার আবদার মিটিয়ে আর সব রিচুয়াল শেষ করে ঘরে ঢুকলো অয়ন। নিজের ঘরে নিজেই চিনতে পারল না। ফুলের রাজ্য যেন লাল গোলাপে ছেয়ে আছে। হতাশে মাথা নাড়ল অয়ন। লাল গোলাপ তার আর শিয়ার পছন্দ না, এসব আকাশ আর প্রিয়ার পছন্দ। দরজা আটকানোর শব্দে মাথা তুলে তাকালো শিয়া। বুকের বাঁ পাশের ধুকপুক শব্দটা জোরালো হলো। অয়ন মৃদু হেসে বিছানায় গা এলিয়ে দিল। মাথা নিচু করে তাকালো শিয়ার ঘোমটার নিচ দিয়ে। মেয়েটা ঠোঁট কামড়ে বসে আছে, দুহাত দুদিকে ছড়িয়ে। অয়ন শুলো শিয়ার পায়ের কাছে, জোরে জোরে শ্বাস নিল, মাতাল গলায় ডাকলো, জান। মরে যাচ্ছি তো। শিয়া হাসলো নিঃশব্দে। অয়ন পাগলামি আজ কোন পর্যায়ে যেতে পারে আন্দাজ আছে তার। অয়ন হাত মাথায় ঠেকে কোনোয়ে ভর দিয়ে কাত হলো শিয়ার দিকে। দিনের পর দিন অপেক্ষা করেছি এই মুহূর্তটার জন্য। একটা সময় তো আশাও ছেড়ে দিয়েছিলাম। খোদা আমার জানটাকে আমার ভাগ্যে লিখে রেখেছিল। তোমাকে বউ সাজে দেখার আমার আজন্মে ইচ্ছে ছিল, পূরণ হয়েই গেল। তুমি আমার শিয়া, পুরোটা আমার। শিয়ার কান্না পেল এবারে। সত্যি তো কত ঝড় গেল ওদের উপর দিয়ে, ভাবা যায়। দিনের পর দিন দূরে থেকেছে এতগুলো বছর পর যখন ভুল বুঝাবুঝির অবসান হলো তখন আবারও হারাতে বসেছিল। খোদার কাছে অবশেষ শুকরিয়া, খোদা তাদের একটা সংসার হতে দিল। অয়ন শিয়ার কোনো সারা শব্দ না পেয়ে উঠে বসলো। শেরওয়ানিটা খুলে ফেললে তুমি কি লজ্জা পাবে জান? গরম লাগছে। শিয়ার লজ্জা তো পেলই, তবে মাথা নাড়ল। খুলতে বলল অয়ন বাঁকা এসে একটানে খুলে ফেললো শেরওয়ানি, নিজের স্যান্ডো গেঞ্জিটাও। পাতলা ঘোমটার ভেতর থেকে আর চোখে দেখলো অয়নের উদাম শরীর, কাঁপন ধরল তার শরীরে। অয়ন আরও খানিকটা ঘেঁষে বসলো শিয়ার দিকে, হাত বাড়িয়েছিল। শিয়ার নরম হাত অয়নের খসখসে হাতের ছোঁয়া নিজের হাতে পড়তেই কেমন কেঁপে উঠল শিয়া। অয়ন দু হাতে তুলে ফেলল শিয়ার মুখের ওপর থেকে দোপাট্টা খানা। লাল টকটকে ঘোমটার ওপাশে লজ্জায় রক্তিম হয়ে চোখ বন্ধ করে বসে আছে শিয়া। ঘরের টিকটিক শব্দ আর দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া
আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না গোটা ঘরে। অয়ন দু আঙ্গুলে উঁচিয়ে ধরল শিয়ার রক্তিম মুখটা, হাসকি স্বরে বলল, জান। শিয়া অস্ফুটে উত্তর দিল, মাথা তুলল না, একদম অয়ন নিজের হাতটা শিয়ার গালে রেখে আবদারের গলায় বলল, বাবা হই। প্রথমেই অয়নের এমন আবদারের জন্য প্রস্তুত ছিল না শিয়া। শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল, রন্ধ্রে রন্ধ্রে শিহরণ তুলল। বুকের ওঠানামা দৃশ্যমান হলো দ্বিগুণ হারে। শিয়ার জবাব পেল না ওপাশ থেকে। সম্মতি দিল অয়ন শক্তপোক্ত বুকে ঠোঁট ছুঁয়ে। অর্ধাঙ্গিনী সম্মতির টের পেয়েই ধৈর্যের বাঁধ ভাঙল অয়নের, এক ঝটকায় মিশিয়ে ফেলল নরম বিছানায়। শিয়ার মাথা গিয়ে ঠেকল তুলতুলে নরম বালিশে। অয়ন ততক্ষণে তার উপরে চলে এসেছে। হাতে ভর দিয়ে অন্য হাত এগিয়ে নিয়ে ছোয়ালো লাল রঙে রাঙানো শিয়ার পাতলা ধরে। স্লাইড করলো কয়েকবার। লিপস্টিক ছড়িয়ে গেল আশেপাশে। ঘোর লাগা দৃষ্টি সরাচ্ছে না শিয়ার মুখের উপর থেকে। শিয়া চোখ বুজে আছে, দুহাত খামছে ধরা বিছানার চাদর। অয়ন কপাল থেকে দৃষ্টি বুলিয়ে বক্ষজোর অবধি এসে থামল। শিউরে উঠল। দীর্ঘ 6 বছরের অপেক্ষার ফুল এটা তার শিয়া, তার বউ। গ্রীবা ঝুঁকিয়ে শব্দ করে চুমু খেল শিয়ার কপালে। হাত বাড়িয়ে ধীরে সুস্থে এক এক করে খুলে ফেলল গায়ের সব গয়না। শিয়ার বুকে দ্রুত ওঠানামা দৃষ্টিতে আটকাচ্ছে অয়নের। হাত গুলে দিল কোমরের নিচে, বিছানা থেকে সামান্য উঁচু করে দ্রুত হাতে খুলে ফেলল শাড়ির পিনগুলো। শিয়া দু হাতে জড়িয়ে আছে অয়নের কাঁধ। এ যাত্রায় বুকের ওপর থেকে সরে গেল শাড়ির আঁচল। শাড়িটার স্থান হলো অদূরের মেঝেতে। দক্ষ হাতে এক এক করে খুলে ফেলল বুকের ওপরের কাপড় টুকুর বাঁধনগুলো। উন্মুক্ত হলো সবকিছু। শিয়া লজ্জায় মরে যাচ্ছে। নারী সত্তার তীব্র কাঁপনে মরিমরি অবস্থা। অয়নের ওষ্ঠ দখল করে নিল শিয়ার অধর জোড়া। তীব্র থেকে তীব্র ছয় কুকড়ে গেল মেয়েটা। সময় নিয়ে ছাড়ল সেটা। নাক, মুখ, কপাল, মুখের প্রতিটি কোনায় কোনায় ঠোঁট ছুঁয়ে অয়ন মুখ ডুবাল শিয়ার কণ্ঠদেশে। চুমুর তীব্রতা বাড়ল সময়ের সাথে। অবাধ্য হাতের বিচরণ শিয়ার নগ্ন উদরে। শিয়া দু হাতে খামছে ধরে আছে অয়নের পিঠ। কণ্ঠদেশ ছেড়ে অয়নের ঠোঁট জোড়া নেমে এলো আর একটু নিচে। চুমু আর কামড়ের মিষ্টি যন্ত্রণায় গুঙ্গিয়ে উঠল শিয়া। এ শব্দ কানে আসতে দ্বিগুণ উন্মাদ হলো অয়ন। আদরে আদরে ক্ষত বিক্ষত করে মুখ তুলল শিয়ার দিকে। হাঁপাচ্ছে দুজনেই। অয়ন অস্ফুট স্বরে ডাকল, জান। ঠোঁট কামড়ে পড়ে থাকা শিয়া কিছুতেই তাকাতে পারল না। দৃষ্টি মেলালে মরণ হবে তার লাজে। অয়ন হাঁপাচ্ছে, শ্বাস নিতে পারছে না। হাত ছোয়ালো শিয়া নরম গালে। হাসকি স্বরে ডাকল আবার, তাকাও জান প্লিজ। শিয়া কোনো মতে তাকাতেই অয়নের ব্যগ্র কণ্ঠে শোনা গেল, মেয়াই। শিয়া এক পলক তাকালো অয়নের নগ্ন শরীরে। অনুমতির অপেক্ষায় কামুক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। ফর্সা শরীরের বুকের উপর পেটের দিকে বড় বড় দুটো দাগ। দুইবার অপারেশনের। অয়নের উত্তেজনার অন্য ভয় হলো শিয়ার। লজ্জা সরে কোনো মতে বলল, তোমার অপারেশন? অয়ন বুঝলো বউয়ের চিন্তার কারণ। নাক ঘষল কণ্ঠদেশে। হাসকি স্বরে বলল, ওইটার ব্যথা মনে হবে না জান, কিন্তু আজ তোমাকে ছুতে না পারলে ক্ষত বিক্ষত হয়ে যাব, মরে যাব। শিয়ার বুকের তোলপাড় সামলে খিঁচে চোখ বন্ধ করে মাথা নাড়ল। চোখের পলকে দুজনের শরীরে থাকা বাদবাকি সমস্ত সম্ভ্রম ঠাঁই নিল একইভাবে লাল বেনারসিটার পাশে। একটা সুতা রইল না কারোর সাথে। দুজনের ঘন নিঃশ্বাস বাড়ি খাচ্ছে চার দেয়ালে। অয়ন শক্ত করে আঁকড়ে ধরল মেয়েটার ঠোঁট জোড়া। শব্দ করে চুমু খেলো কপালে কপাল ঠেকে। হাঁপাতে হাঁপাতে বলল, জান, আই কান টেক ইট। রেডিওকে। ঘড়ির ঘন্টার কাঁটা সেই মুহূর্তে ঘুরে ঠেকল রাত 1টার ঘরে। তীব্র যন্ত্রণায় অয়নের পিঠে গেথে গেল 5 জোড়া নখ। শিয়া চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। গলা চিরে বেরিয়ে এলো আবেদনময় কিছু শব্দ। সময়ের কাঁটা ঘুরছে। বাইরের নিস্তব্ধতায় ছেয়ে গেছে পরিবেশ। অস্বাভাবিক শান্ত আজকে। এক ফোঁটা বাতাসে ছিটে ফোঁটা নেই। এদিকে সম্পূর্ণ উল্টো। এই ঘর জুড়ে দীর্ঘ 6 বছরের ভালোবাসার পূর্ণতা। শত শত বাধা দূরত্বের পর দুটো উত্তপ্ত বৈধ বাঁধনে আটকা পড়া মানব শরীর মিলিত হয়েছে সে ভালোবাসায় শরীর রূপ দিতে। ঘর নিঃশ্বাস, আদরের তীব্রতার আবেশে সে মিষ্টি যন্ত্রণায় গুঙ্গিয়ে ওঠা নারীকণ্ঠ কঠিন থেকে কঠিনভাবে উন্মাদ করছে পুরুষ দেহটিকে।
এত বছরের কাছে না পর সকল হিসেব চুকাতে যেন ব্যস্ত হলো অয়ন। নিজের শরীরের কাটা ছেঁড়ার সমস্ত চিনে ব্যথার কথা ভুলে বসল স্ত্রীর নেশায়। প্রেমিক পুরুষের দেয়া কঠিন আদর একটা সময় সয়ে এলো নারী শরীরে। সায় দিল সেও সমান তালে। চার দেয়ালের গায়ে বাড়ি খাচ্ছে ক্রমাগত সুখের চিৎকার। আজান শোনা যাচ্ছে অদূরে 4:51। বাথরুমে শাওয়ার নিয়ে নগ্ন শরীরে সুতির একটা শাড়ি কোনো মতে পেছে বিছানায় এনে নামালো শিয়াকে। এসি বন্ধ করে দিল। শীতে কাঁপছে মেয়েটা। অয়ন ট্রাউজার পরে নিজে এসে বসল বিছানায়। চাদর টেনে ঠেকে দিল শিয়াকে। সে জড়িয়ে নিল নিজের বুকে। কণ্ঠ নামিয়ে ধীর গলায় বলল, কষ্ট হচ্ছে জান? মাথা নাড়ল দুদিকে শিয়া। হচ্ছে না বোঝালো। অয়ন মোটেই ভরসা পেল না। মেয়েটা এক পা দাঁড়াতে পারছিল না। চোখ মুখ কেমন নীল দেখাচ্ছিল। আই এম সরি জান, খুব সরি, একদম উন্মাদের মতো টর্চার করেছি, সরি। শিয়া তাকালো অয়নের অসহায় মুখের দিকে। দুর্বল হাতটা ছোঁয়ালো স্বামীর চাপ দাড়িতে। ধীর গলায় বলল, আমি ঠিক আছি তো সত্যি? অয়ন শুকনো চুমু আঁকলো শিয়ার কপালে। সরালো না অনেকক্ষণ। বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ভেজা চুলগুলো পিছনে দিতে দিতে বলল, পেন কিলার আনি, একটু বসো। শিয়াকে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে রেখে উঠল অয়ন। ড্রয়ার খুলল, ঔষধ হাতড়ালো, প্রয়োজনীয় সব কিছু এনে রাখা। ভুরু কোঁচকে তাকে রইল। মনে পড়ল ওপরে আসার সময় আকাশের বলা কথা, সব রাখা আছে তোমার বেডসাইডের টেবিলে। তখন অয়ন না খেয়াল করলো, এখন টের পেল। বিয়ের রাতে প্রয়োজনীয় সব জিনিস ঔষধ রাখা এখানটায়। সে অসুস্থ সৈন্য বের হতে পারেনি। ভাইটা তার সব গুছিয়ে রেখেছে। আচমকা শব্দ করে হেসে ফেলল অয়ন। শিয়া নিভু নিভু চোখে তাকালো সেদিকে। অয়ন দু হাতে সেসব জিনিস তুলে ধরল শিয়ার দিকে। তোমার ভাই কিন্তু বেশ রেসপন্সিবল, পিয়ার জন্য ভয় হচ্ছে। বেশ লজ্জা পেল ওসব জিনিস দেখে শিয়া। ঠোঁট টিপে হেসে দৃষ্টি সরালো। অয়ন ঔষধ আর এক গ্লাস পানি নিয়ে এসে বসলো শিয়ার পাশে। হা করো। শিয়া হা করবে তখনই চোখে পড়ল অয়নের হাতে। অস্ফুট স্বরে বলল, দুটো ওষুধ কিসের? অয়ন নিজের হাতে দৃষ্টি রেখে বলল, খেয়ে নাও, আগে বলো। অয়ন দীর্ঘশ্বাস ফেলে তাকালো শিয়ার দিকে। একটা পেন কিলার, অন্যটা পিল। শিয়ার নিভু নিভু দৃষ্টি কেটে গেল। অবাক চোখে তাকে সোজা হয়ে বসতে গেল। মুছে উঠল শরীর, খিসে বন্ধ করলো চোখ জোড়া। অয়ন দু হাতে ধরে ফেলল। উঠছো কেন? আমি দিচ্ছি, হা করো। সে ওঠার চেষ্টা করলো না। মাথা ঠেকালো হেডবোর্ডে। হাতের পিলটা ইশারা করে বলল, ওটা কেন? খেতে হবে না, তুমি যে বললে। শিয়া শেষ করতে পারল না কথাগুলো। লাজুক মুখে থামলো। অনেস্পষ্ট বুঝতে পারলো শিয়া কি বলতে চাইলো। ভেজা চুলগুলো গুছিয়ে পেছনে দিল। নরম গলায় বলল, বলেছিলাম জান চাও না? চাইতো, তাহলে ওটা দিচ্ছ কেন? অয়ন খানিকটা ঘেসে বসলো। শিয়ার দিকে ঝুঁকে বলল, আমি চাই, খুব করে চাই বাবা হতে, তোমার আমার সন্তান পৃথিবীতে আনতে। কিন্তু পুরো প্রসেসটাই কষ্ট তুমি করবে। তোমাকে একটু সময় দেওয়া উচিত নয় কি আমার? বিয়ের প্রথম রাতে যদি বাচ্চা দিয়ে দেই, সংসার বুঝে ওঠার আগেই তাকে সামলাতে হবে। আমাকে যেতেই হবে চট্টগ্রামে। তোমারও শখের জব ছাড়লে হয়তো বাড়িতে থাকতে পারবে, কিন্তু আমি সময় দিতে পারছি না। আবার ওখানে নিয়ে গেলে এ সময় তোমাকে সামলানোর জন্য কেউ থামবে না। আই থিঙ্ক তোমাকে আরেকটু সময়। সে নিজের দুর্বল হাত ছোঁয়ালো অয়নের হাতে। হাতের মুঠোয় নিল হাত। আমি মা হতে চাই অয়ন, যত জলদি সম্ভব আমার সন্তানের মা। আজকেই চাই, আমি ফিলটা খাবো না। অয়ন অসহায় চোখে তাকালো শিয়ার দিকে। সে পুরুষ মানুষ, কিন্তু সাফারটা সম্পূর্ণ সেই করবে। একটু সময় না দিলে কীভাবে চলবে জান? দেব তো বাচ্চা, তুমি না হয় আর কয়েকটা দিন নিজেকে প্রিপেয়ার করো। মা হতে হতে একটা মেন্টাল প্রিপারেশনের প্রয়োজন, তাই না? আমার বয়স অল্প, এ দোহাই তুমি দিতে পারো না অয়ন। 27 পেরিয়েছে। মা হওয়ার মতো ম্যাচুরিটি আমার আছে, ক্যাপাবিলিটিও আছে। তাছাড়া তুমি পাশে থাকলো সব সামলে নেব আমি। আজকের বাচ্চাটা আমার চাই। তোমার ইচ্ছেটা আমি আজকেই পূরণ করতে চাই। তাছাড়া তুমিও তো বাবা হওয়ার জন্য তৈরি। তাহলে কেন দেরি করব? এত দিন আর অপেক্ষা আমি আর চাই না। বাচ্চাটা থাক। সম্ভব না। অয়ন হাসলো। হাত বাড়িয়ে শিয়াকে জড়িয়ে নিল নিজের সাথে। শুকনো চুমু আঁকলো কপালে। হাতের পিলটা ঢেল দিয়ে ফেলে দিয়ে পেন কিলারটা মুখে দিতে দিতে হাসকি সুরে বলল, পিলটা না নিলেই সম্ভব জান। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগতেছে কমেন্টে জানান। একটু ব্যস্ত থাকার কারণে হয়তো বা নিয়মিত ভিডিও আসছে, কোনো সমস্যা নেই। আপনারা আমার পাশে থাকুন। ব্যস্ততা কেটে গেলে নিয়মিত ভিডিও আসবে।
প্লিজ ভুলে যাবেন না লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।